কি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, স্যার কি আজকে সেকেন্ড চ্যাপ্টার পড়াবে না কোনটা পড়াবে? প্রথম চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়নি। Dear participants, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? জি, আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ওকে স্যার, যদি আমরা ভুল না করি গত ক্লাসটা আমরা এখানেই মনে হয় শেষ করেছিলাম। লাস্ট লেকচার ওয়াজ রিগার্ডিং দিস মেবি যে tax liability. Normally we calculate tax liability with this simple rule, tax base into tax rate. And we know in our financial operation section normally we calculate our tax liability for individual as well as individual also for company. আমাদের যে শিডিউল আছে তাতে দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালদের এবং কোম্পানির ট্যাক্স আমাকে ক্যালকুলেশন করতে হবে। ইনিশিয়ালি উই উইল গো উইথ আওয়ার ইন্ডিভিজুয়ালস। ওকে, তো স্যার আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। You know, normally in our income tax ordinance there are 7 heads of income. Do you know? Hello? না স্যার, জানি না। জানি না। Yes sir. ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা জানি যে আমরা মোটামুটি ব্যক্তি মানে in case of individual there are 7 heads of income. And what are they?
যারা আমরা একটু ডিগ্রিতে পড়ে আসছি আমরা একটু মনে করতে পারি কিনা এইভাবে বাংলায় পড়েছিলাম অবশ্য বেতন খাতে আয়, যেটা আমরা এখানে বলেছি ইনকাম ফ্রম স্যালারি। একটু দেখুন, সুদ খাতায় ওকে, সিকিউরিটি সুদ খাতে আয়, আমরা এটাকে লিখেছি ইন্টারেস্ট অন সিকিউরিটি। গৃহ সম্পত্তি গৃহ সম্পত্তি ইন্টারেস্ট ফ্রম আর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কৃষি খাতে আয় ইনকাম ফ্রম এগ্রিকালচার। ইনকাম জি বিজনেস এন্ড প্রফেশন। ক্যাপিটাল গেইন মূলধনী লাভ খাতে আয়। একটু মনে পড়ার কথা মনে আছে স্যার, ভালো লাগবে আশা করছি। জি স্যার জি স্যার And finally, okay, thank you. Income from other sources, that is here. I অন্যান্য mentioned উচ্চ খাতায় অন্যান্য miscellaneous. তারপরে no one is out from this income, কারণ আমরা বলেছি 6টা নাম বলার পরে বাকিটা ফেলে দিয়েছি এইখানে। মানে বাংলাদেশে সকল ক্ষেত্রেই আয়টা আমাদের করযোগ্য হয়ে যাবে নরমালি। তাহলে আমরা 7 হেডস বলেছি। তো যদিও আমাদের এই বইয়ের জন্য অবশ্য আমাদের মূল আলোচনাটা হলো ইনকাম ফ্রম স্যালারি টুকুন থেকে আমরা এর আগে অঙ্ক পেয়েছি এবং আমাদের টেক্সটেও এইভাবে সেট করা আছে এবং আপনারা পরবর্তীতে এগুলো জেনে যাবেন বা আপনারা করে আসছেন। আমরা কিন্তু মোটামুটি কথা বলবো স্যালারি নিয়ে বেসিক্যালি, ঠিক আছে স্যাররা? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। To calculate this tax liability, we have to know some additional thing. One of them is tax exemption. What does it mean? That is the specific income that we do not pay tax. আমরা কিছু ইনকাম পাবো বা বলে দেওয়া হবে এই ইনকামের পরে আপনাকে ট্যাক্স দিতে হবে না, এটা আপনাকে জানতে হবে যে কোন কোন আইটেমের পরে আমরা ট্যাক্স দিব না, আমরা তাকে বলছি এক্সামশন। যারা একটু ডিগ্রিতে আমরা পড়ে আসছি আমরা মনে হয় জানি এরকম দু একটা আইটেম। কি বলতে পারবেন যে স্যার আমরা ইনকাম করব কিন্তু ট্যাক্স দিব না, এরকম কিছু আইটেম বলতে পারবেন? স্যার কনভেন্স, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট। ওকে, উইথ সাম ব্যারিয়ার, মানে আমরা কিছু আইটেম বলবো যেগুলো সরাসরি হয়তো এক্সামশন হচ্ছে না বাট সার্টেন লিমিট। ওকে, আমার মনে হচ্ছে কারো আপনার এগুলো ট্যাক্স ফ্রি স্যার। হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ স্যার। প্লিজ মিউট ইউর সেটস, কারো খুব শব্দ আসছে আমার কানে। আপনারা কথা বলে প্লিজ মিউট করিয়েন, Hello, এটা তো hello. বারবার বলতে হয় না, আপনারা প্লিজ এটা করিয়েন, হ্যাঁ। ডিস্টার্ব হয়। Please mute your set. When you want to tell something, then please unmute your set. Okay? তাহলে আমরা কিন্তু এই আইটেমগুলো একটু মাথায় রাখতে হবে এবং এখানে একটা শব্দ মনে হয় মনে থাকার কথা, আমরা বাংলায় শিখেছিলাম বেতন পূরক, পারকুইজিট, নাম শুনেছেন কিনা? জি স্যার Perquisite. Before going that, normally we know that there are so many elements including our salary. Salary বলতে আমরা কিছু আইটেমের সমষ্টি বুঝে থাকি যারা আমরা বেতন, অনেকেই স্যালারিড পারসন আছেন আমরা জানি। আমরা যে বেতন পাই আসলে কিছু খাত ধরে বেতন পাই কিনা বলেন তো একটু, একজনে বলবেন, সবাই না। বেসিক স্যালারি থাকে, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স। থ্যাংক ইউ। বোঝা যাচ্ছে এই দুজন কথা বলছেন আমরা মনে হয় বেতন পাই সব সময়, তাই না স্যার? হ্যাঁ, যারা বেতন পায় তারা জানি যে আসলে আমাদের কিছু আছে। অল অফ দিজ আর এলিমেন্টস অফ স্যালারি, আমরা বলি এটা বেতনের উপাদান। এই বেতনের উপাদানগুলোর মধ্যে আমরা যেটা বলেছি, থ্যাংক ইউ, বেসিক, এরপরে আমরা পাই ডিয়ারনেস অ্যালাউন্স, কনভেন্স পাই, তাই তো? এরপরে আপনি পাচ্ছেন হলো ফেস্টিভ্যাল অ্যালাউন্স পাচ্ছেন না, এই যে কদিন পরে বোনাস পাবেন মনে হয় আপনি, নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এই আইটেমগুলো একটু জানবো এবং তবে সেক্ষেত্রে এই যে আইটেমগুলো বলা হচ্ছে এই আইটেমের কিছু অংশের পরে গভর্নমেন্ট ডিসাইড করেছে যে ইউ ডু নট পে ট্যাক্স। যে আইটেমগুলো ট্যাক্স দিব না আমরা এটাকে বলবো ট্যাক্স এক্সামশন। এগুলো আমরা অর্ডিনেন্সে, ফিনান্স অর্ডিনেন্স অথবা আমাদের ফিনান্স যে হয় প্রত্যেক বছর বাজেট যখন প্রিপেয়ার করি আমরা দেখবেন কিছু এডিশন আসে বা কিছু আসে, অ্যামেন্ডমেন্ট আসে, এগুলোকে মাথায় রেখে আমরা আগাবো। একটু মাথায় রাখবো সেগুলো যে কোনটার পরে কতটুকু ট্যাক্স হবে বা আমরা আদৌ পার পাবো কিনা তারপরে। তো যদিও আমরা এই আলোচনাটা পরে ক্লাসগুলোতে চলে যাবে কর্পোরেট প্রফিট ট্যাক্স, আমরা এটা নিয়ে অবশ্য পরে কথা বলবো। আমাদের আজকের আলোচনা হলো ইন্ডিভিজুয়াল নিয়ে, সো আমরা এটাকে একটু স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ স্যার, পরে পড়ে নেবো এটা। কাট অ্যাট সোর্স এ সম্বন্ধে কোনো ধারণা আপনাদের আছে স্যারেরা? আমরা নাম শুনেছি মনে হয়। কাট এট সোর্স, ইয়েস প্লিজ। হ্যাঁ, উৎসে কর কর্তন একজন একটু বলেন তো স্যার, আমরা একটু বলার চেষ্টা করি কারণ আমাদের তো পরীক্ষা খাতায় লিখতে হবে। কি ধারণা আপনার? আমরা যদি ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেই, এটা প্রথমেই কিছু টাকা রাইখা দেয়।
আচ্ছা, এটা কি কাটার সোর্স হবে? আমরা কথা বলছি নো স্যার, আমরা কথা বলছি রিগার্ডিং ট্যাক্স। আপনি যেটা বললেন ওটাকে আমরা বলি মনে হয় কম্পেনসেটিং ব্যালেন্স। আমাদেরকে সঞ্চয়পত্রের আমার এফডি এর কাটার সময় এফডি এর ইন্টারেস্ট পাই ওইখান থেকে Yes, thank you. 10% কেটে রাখে। Okay, thank you. This is কাটার সোর্স। That is when you earn something, you have to pay tax. যখন আয় অর্জন তখনই কিছু পে করতে হবে। দেখুন তো আমরা কি লিখেছি ছোট্ট করে, any kind of income, dividend or asset sales আপনি যখনই করবেন তখন পেয়ার কি করবে, ডিডাক্ট ট্যাক্স ডিউ বিফোর পেইং দ্য ব্যালেন্স টু দ্য পে। অর্থাৎ আমরা যারা এই যে বেতন পাই, ধরুন প্রত্যেক মাসের শেষে বিল করার সময় মনে হয় ট্যাক্সটা বাদ দিতে হয়। আপনারা দেন না যারা এই ট্যাক্স দিচ্ছেন এখন বা? ওকে, তার মানে আপনি when you earn something you have to pay tax। আপনি যখনই আয় অর্জন করবেন তখন কিছু ট্যাক্স জায়গায় দিয়ে আসবেন এবং বলবেন স্যার তখন যদি কম বেশি হয়, ফাইনালি যখন আমরা অ্যাসেসমেন্ট করি ওটাকে তখন অ্যাডজাস্ট করতে হয়, তাই না? যে আমাদের টোটাল পেয়েবল থেকে আমরা উৎসে করকর্তা বাদ দিয়ে দেখাই। তাহলে থিমটা হলো আপনি কাটার সোর্স করবেন যখন আপনি আপনার ইনকামটা কালেক্ট করবেন, দেন। ওকে, এটা মাথায় রাখবো, একটু থাকতে পারে। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এরকম শব্দ পেয়েছি কিনা? এটা আর এআইটি কি স্যার অ্যাড? জি জি জি, এআইটি যেটা বলি আমরা মেইনলি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা বলতে পারেন। ওকে, আচ্ছা, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স নাম শুনেছি মনে হয়, বাংলা আমরা বিনিয়োগ ভাতা বলেছি। I am going fast due to I have to complete first lecture before Maghrib, and after Maghrib I will start or we will go with our second lecture. আমরা একটু ব্যস্ত যাবো আজকে। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স নাম শুনেছি মনে হয় আমরা, বিনিয়োগ ভাতা বাংলায় শিখতাম। দেখুন তো হ্যাঁ, কিভাবে শিখেছেন বলেন তো? আমরা যদি মনে করি যে আমি যা আয় করবো সবই আমি তারপরে ট্যাক্স দিব, নট দ্যাট। আমার ইনকাম ট্যাক্স অথরিটি বলছে ইউ শুড গো ফর সাম ইনভেস্টমেন্ট, and for that investment you do not pay or you will not pay any kind of tax. This is investment allowance, and normally there is a limit, একটা লিমিট আছে মনে, তাই না স্যার? জি স্যার, 60%। ওকে, দেখেন তো এরকম কিনা আপনাদের কথাটা। Permit investors to deduct from the taxable income a certain percentage, এবং এইটা আমরা জানি যারা করে থাকি, আমরা অঙ্ক করে থাকি। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এখন আপনার রিয়াল ইনভেস্টমেন্ট অর 1/3 অফ ইউর ট্যাক্সেবল ইনকাম অর ম্যাক্সিমাম 10 crore, এরকম একটা কথা মানে আছে যারা অঙ্ক করে এসেছি, যে প্রকৃত বিনিয়োগ অথবা আপনার আয়ের 3/1 অথবা 10 কোটি, যেটি এর মধ্যে কম, নাকি এরকম কিছু মনে হয়? ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হলো আপনি যখন ধরেন আপনার ট্যাক্সেবল ইনকাম হলো 5 লাখ টাকা, তো আপনি কি ইনকাম করে শুধুই গভর্নমেন্ট ট্যাক্স দিবেন, ওর থেকে কিছু খরচ করতে পারবেন না? যেমন আপনি যেতে পারেন কিছু, হ্যাঁ কিছু বাউন্ডারি করে দেওয়া আছে, যেমন আপনি চাইলে ইউ উইল গো ফর ইউর ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইউ ক্যান বাই সাম সিকিউরিটিজ, এরকম কিছু জায়গা আপনার থাকতে পারে না? আপনি কিছু বিনিয়োগ করবেন, আপনি শেয়ার বাজারে ঢুকবেন, আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিবেন, আমার ব্যাংকে ডিপিএস করা, ডিপিএসটা, ইয়েস ডিপিএস, হ্যাঁ সঞ্চয়পত্র কিনবেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন, এরকম করতে পারেন না আপনি? এরকম কিছু খরচকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। দ্যাট ইজ ফর দিস ইনভেস্টমেন্ট ইউ will allow to deduct your income tax. আপনি কিছু আইটেমের পরে ইনকাম ট্যাক্স আপনি দিবেন না, ঠিক আছে স্যার? এবং এটা আমরা অঙ্ক থেকে দেখবো, অঙ্কে বলে দিতে পারে যে এই পরিমাণ টাকা হতে পারে অথবা আইটেম গুলো, এটা আমরা আমাদের সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে মানে বেনিফিটটা কি? আপনি হ্যাঁ বেনিফিটটা হলো আপনি ট্যাক্স ডিডাক্ট করবেন একটা সার্টেন লিমিট পর্যন্ত 15%, পরবর্তীতে 10% আপনি ট্যাক্স দিবেন না। ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের থিমটা হলো ওই বিনিয়োগের পরে আপনি ট্যাক্সটাকে বিয়োগ করে দিবেন। যখন আমরা অঙ্ক করব, আপনি ধরুন আপনার ইনকাম ট্যাক্স পেয়েবল আসছে হলো 70,000 টাকা, আপনার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যেটা সেটা হতো 3 লাখ টাকা। 3 লাখ টাকা পরে 10% আপনি ওইখান থেকে বিয়োগ করতে পারবেন, এই হিসেবে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। এটা কি এরকম যে এফডিআর বা ডিপিএস যখন করি ওখানে যে আমরা যে ইনভেস্টমেন্ট খরচ করবেন, জি 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 জি, ইয়েস। অথবা আপনি যখন বাড়ছে, আপনি যদি ইনকাম ফ্রম হাউস চিন্তা করেন, তো ওই হাউসটাকে আপনাকে রিপেয়ার করার সুযোগ দিতে হবে না বছরে একটা? জি জি জি। তাহলে রিপেয়ার করলে ওই টাকার পরে আপনাকে নিশ্চয়ই গভর্নমেন্ট বলবে আপনি এই টাকা পরে ট্যাক্স দিবেন না, এরকম একটা ঘটনা আপনি ভাবুন, ঠিক আছে? ওকে, এই নামগুলো একটু মাথায় রাখবেন এবং আপনারা একটু প্রয়োজনে আপনি পরবর্তীতে আপনি আবার নেটে ঢুকবেন, নেটে ঢুকে দেখবেন এই আইটেমগুলো আপনার আরো ভালো লাগবে। যদি একটু
কালচার করেন এটা নিয়ে, শুধু আমার কথা শুনবেন না, আপনি নিজেও একটু দেখবেন। ওকে, তা আমরা ছোট্ট একটা অঙ্কে যাই, একটু হাতে একটু কলম খাতা নিয়ে বসবেন, আমরা আজকে অঙ্কটা এখনই করে ফেলবো। ম্যাথমেটিক্যাল প্রবলেম, Sir, we are ready. জি জি জি, ও থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমি প্রথমে সরি করি, আমার আজকে মিটিং এ ঢুকতে মানে 2 মিনিট দেরি হলো। এটা কারণ ছিল আমি 9টা থেকে 5টা পর্যন্ত একটা ইয়েতে ছিলাম, ট্রেনিং মিটিং এ ছিলাম, অর্থাৎ আমাদের মিনিস্ট্রির ট্রেনিং মিটিং ছিল। এই জন্য আপনাদের মিটিং এ ঢুকতে মানে আজকে আমার 2 মিনিট কি 1 মিনিট দেরি হয়েছে, সরি ফর দ্যাট। ওকে, ম্যাথমেটিক্যাল প্রবলেম 1 আপনি একটু পড়ুন, আমি একটু লাইন বাই লাইন পড়েছি, দেখেন আপনারা মিলায় নেন। ডেলা ইজ এ সেলস ওম্যান অ্যান্ড আর্নস টাকা 3,50,000 পার অ্যানাম। ডেলা ভদ্র মহিলা প্রত্যেক বছরে 3.5 লাখ টাকা ইনকাম পাচ্ছেন আয় বাবদ, তার যে বেতন বাবদ বা ইনকাম করছেন। ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার শি অলসো আর্নড এ 3% বোনাস। কয় পার্সেন্ট বোনাস পাচ্ছে? 3%। and you know this percentage will be calculated based on this base earning, তাই না? আমরা যারা বোনাস পাই, আমরা কত বোনাস পাই বলুন তো, যারা এখানে আছেন, এই যে ঈদের সময় কত বোনাস পাবেন আপনি একজনে বলুন? 50% স্যার। আপনি 50% পাচ্ছেন। একটা বেশি পাই আমি। Yes, বেসিকের 100%। বেসিকের 100%। তবে কি সারা জীবন না 1 মাসে একবার বা 2 বার? না, এটা বছরে ফেস্টিভ্যাল বোনাস যেটা হয় 2 বার। True festival bonus. হ্যাঁ, এটা কে মানে ইট ভ্যারিজ, মানে কেস টু কেস ভ্যারি করবে, কারণ আমি পাচ্ছি বছরে 2টো, যারা অন্যান্য প্রতিষ্ঠান আছে, ব্যাংকে আছে, অনেকে 4টা 4.5টা পায়। যাই হোক, আমরা পাচ্ছি 2টো, কিন্তু এখানে অবশ্য বলা আছে সরাসরি 3.5 লাখে 3% বোনাস সে পাবে, and paid 5% of her salary into an occupational pension scheme। কি ব্যাপারটা ঘটলো এখানে? এবং তিনি ওখানে একটা ডিডাকশন করেন মনে হয়, দেখেন তো কথাটা, তাই না? পেইড 5% of her salary into an occupational pension scheme। আমরা এরকম করে দেই কিনা, আমাদের বেতন থেকে একটা পার্সেন্টেজ গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডে জমা রেখে আসি কিনা? জি Sir, provident fund cut. ওকে, ডিডাকশন। আপনি যখন কস্টিং করেছেন না, আপনারা কস্টিং, কস্ট অ্যাকাউন্টিং Sir, করেছেন। করেন, যখন স্যালারি ইনকাম আমরা, ইয়েস থ্যাংক ইউ, যখন আমরা পেরোল করেছি, মনে থাকার কথা, আমরা কিছু আইটেমকে যোগ করেছি, কিছু আইটেমকে বিয়োগ করেছি, বিয়োগফলকে আমরা বলি ডিডাকশন, কর্তন। থ্যাংক ইউ স্যার, আমি বেতনটা নিয়ে বাড়ি আসতে পারবো না, সেখান থেকে কিছু কর্তন করে দিয়ে আসবো। ওকে, এবং এই অঙ্কটা মূলত আমাদের টেক্সট থেকে নেওয়া, সিমার টেক্সট। এটা ইউকের স্টাইলে একটা অঙ্ক সরাসরি, আমাদের পরীক্ষা অবশ্য অঙ্কগুলো একটু অন্যভাবে দেয়, যেটা আমরা পরে অঙ্কে শিখবো আমাদের দেশি বইয়ের প্রেক্ষাপটে। হার এমপ্লয়ার প্রোভাইডস হার উইথ এ কোম্পানি কার্ড। তার কি করে, তার মালিক তাকে একটা গাড়ি দিয়েছে, তাই না? কোম্পানি মালিক হিসেবে একটা গাড়ি দিয়েছে, and the benefit of which is calculated as টাকা 20,000। এবং গাড়ি বাবদ তাকে একটা বেনিফিট কত পাচ্ছে সে? বেনিফিট 20,000 টাকা। ওকে, আমরা যখন আমাদের দেশীয় অঙ্ক শিখেছি, আমরা এইভাবে শিখতাম যে কনভেন্সটা 3 ভাবে চিন্তা করা হয়, ক্যাশ টাকা দেয়, গাড়ি দেয়, ক্যাশ এবং গাড়ি দুটোই দেয়। এরকম শিখেছেন আপনারা ডিগ্রিতে একটু? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাই না? এটা আমরা, এবং ওইখানে নিয়মটা একটু ভিন্ন ভিন্ন আমাদের শিখতে হয়েছে, কিভাবে যে শুধু টাকা পেলে কি হবে। যেমন আমি জিএস স্যার, আমি কি যাতায়াত ভাতা পাই বলেন তো গভর্নমেন্টের কাছ থেকে? জি স্যার। পাওয়ার কথা। নো, পাওয়ার কথা না, থ্যাংক ইউ। আমাদের কোনো যাতায়াত ভাতা দেয় না, ওনারা বলে অনেক বড় অফিসার তো, ক্যাডার অফিসার, আমরা কোনো যাতায়াত ভাতা পাই না। ঠিক আছে স্যার? আচ্ছা, তো ইভেন উই আর নট গেটিং এনি কার, কোনো গাড়িও পাচ্ছি না। তাহলে ক্যাশ নেই, গাড়িও নেই, আল্লাহ ভরসা, ক্যাডার অফিসার কিন্তু আমরা। থ্যাংক ইউ। তো আমরা আশা করবো আপনারা নিশ্চয়ই ভালো ভালো জায়গায় থাকবেন, কোম্পানি ওন করবেন। যাই হোক, and a gym membership costing the company টাকা 5,000 per year। এবং জিম যে আপনার একটা জিম মেম্বারশিপ হিসাবে কোম্পানি তাকে আবার প্রোভাইড করে কত টাকা দেখুন তো? 5,000 টাকা। 5,000 টাকা। এবং আমি শুরুতে আজকে বলেছিলাম পারকুইজিটস দ্যাট ইজ বেনিফিট আদার দ্যান ক্যাশ স্যালারি। কিছু ক্ষেত্রে দেখা যাবে, আমরা বেতন পূরক সংজ্ঞাটা পড়েছিলাম, যে বেতনের বদলে কিছু সুযোগ সুবিধা দেয়া হয়। যেমন আমরা যারা চাকরি করে অনেকে জানি, আমাদের যে গাড়ি ভাড়া দেয়া হয় বা বাড়ি ভাড়া দেয়া হয়, অনেক সময় ছেলেমেয়ের লেখাপড়া খরচ দেয়া হয়। অনেক প্রতিষ্ঠান আছে না, আপনাকে ছেলেমেয়ের লেখাপড়া খরচ দেয়? আছে স্যার। জি স্যার। ডিফেন্সে দেয়। ওকে, ডিফেন্সে দেয়। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের কাছ থেকে পাই, কিন্তু এখন পাচ্ছে মেডিকেল অ্যালাউন্স পাই আমরা,
পার মান্থ 1,500 টাকা মনে হয় নাকি স্যার, যারা সরকারি চাকরি করেন। এবং আমাদের শিক্ষা ভাতা হচ্ছে পার কিডের জন্য আমরা পাই 1,000 টাকা নতুন সিস্টেমে। তবে সেইটা আবার সর্বোচ্চ 1,500, মানে 2 জন থাকলে 1,500 পাওয়া যাবে। যদি ছেলে মেয়ে 3-এর বেশি হয় কোনো অসুবিধা নেই, ওই 1,500 টাকাই সন্তুষ্ট। ঠিক আছে স্যার, তাহলে আমরা বললাম দিস কাইন্ড অফ বেনিফিট ইজ কল্ড পারকুইজিট। পারকুইজিট বলা হচ্ছে আপনাকে যে অন্যান্য হেল্প গুলো করা হয় আপনার প্রতিষ্ঠান থেকে বেতনের সাথে সাথে, আমরা এগুলোকে বলি হলো পারকুইজিট। ওকে, রিকোয়ারমেন্ট: প্রিপেয়ার ডেলাস ইনকাম ট্যাক্স কম্পিটিশন অ্যাজিউমিং দ্য ফলোইং। দ্য পার্সোনাল অ্যালাউন্স ফর দ্য ইয়ার ইজ টাকা 65,000। যেটা আমরা আমাদের দেশীয় অঙ্ক হিসাবে স্ল্যাবটা মুখস্থ রাখি যে কত টাকা পর্যন্ত আপনি ট্যাক্স দিবেন না, তাই না? আমরা একটা লেভেল আছে না? এখন কত এটা বলুন তো একজনে আমাদের দেশের প্রেক্ষাপটে? 2,50,000 এখন 2,50,000 আমাদের নেই। জন্য 2,50,000 ওকে, থ্যাংক ইউ। ইনিশিয়ালি বলা হচ্ছে 3 লাখ, এরপরে বলা হচ্ছে মাননীয় ভদ্র মহিলাদের জন্য 3,50,000, এরকম নাকি? 3,50,000 স্যার। জি জি। এরপরে এজেড যদি হন আপ টু অ্যাবাভ 65 অথবা মুক্তিযোদ্ধা যদি হই আমরা, আমাদের সূর্য সন্তান মুক্তিযোদ্ধা, তাদের জন্য কিন্তু রেটটা আলাদা। যাই হোক, আমরা আপাতত যেটা ভাবছি সেটা হলো আমার এই অঙ্কের জন্য 65 বলে দেওয়া হয়েছে যে পার্সোনাল অ্যালাউন্স, অর্থাৎ 65,000 টাকা পর্যন্ত ওই ভদ্রলোকের ট্যাক্স দিতে হবে না। এরকম একটা চিন্তা আমরা শিখছি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে উই আর নাও গোয়িং টু মেক মাইসেলফ অ্যাজ গ্লোবাল অ্যাকাউন্টেন্ট, যে কারণে আপনি যদি বলেন স্যার এটা তো আমার দেশের প্রেক্ষাপটে না, কিন্তু বাইরে কিছু অঙ্ক এইভাবে চিন্তা করা হয়। তো এক্ষেত্রে আমরা বলছি যে আমাদের লেভেলটা 65,000 and the tax rate are as follows based on taxable earnings। এটা আমরা গতকালকে মুখস্থ রাখতে বলেছিলাম 5, 10, 15, নেক্সট 20, 25। 5টা স্ল্যাব না আমাদের এরকম করে ভাগ করা ছিল, 5টা বা 6টা? ওকে, এইটা বলে দিয়েছে ফার্স্ট 20%, ফার্স্ট যে 1.5 লাখ টাকা থাকবে সেখানে আমরা দিব 20%, এবং তারপরে যে টাকা থাকবে সেখানে 40% ট্যাক্স দিতে হবে। ওকে, এই হলো আমাদের অঙ্কটা একটু যেহেতু আপনার আগে। আমরা এবার খাতা কলম নেই, প্লিজ মিউট ইওর সেট। ওকে, শুরুটা কিভাবে করবেন আবার দেখাচ্ছি। আপনি কি করবেন, উপরে নাম লিখবেন, এসএসসি কে হবেন, ইনকাম ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার। আমরা মনে জানি হোয়াট ইজ ইনকাম ইয়ার এন্ড হোয়াট ইজ অ্যাসেসমেন্ট ইয়ার। Yes, sir. Yes, sir. Thank you. So I am not going there. Competition of জানেন না? স্যার আমার ব্যাকগ্রাউন্ড ছিল স্যার জার্নালিজম, আমি জার্নাল ট্রান্সফর্ম করি। ওকে, থ্যাংক ইউ স্যার। যিনি জার্নালিজম বললেন, ভাই আপনার নাম কি ভাই? স্যার আমার নাম হচ্ছে সাজিদ। আপনি কাজ করছেন কোথায়? মানে আমি কোথাও কাজ করছি না আপাতত। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ইনকাম ইয়ারের বাংলা হলো আয় বর্ষ, আর অ্যাসেসমেন্ট ইয়ার মানে কর বর্ষ। ঠিক আছে, যে ইয়ার, দ্য ইয়ার ফ্রম হোয়ার ইউ উইল গেট ইউর ইনকাম। আপনি যে ইয়ারে ইনকাম করবেন সে আপনি 2000, আমরা ইনকাম ইয়ার বলতে কিন্তু এখানে জুলাই টু, ইন আওয়ার বাংলাদেশ কনটেক্সট এনি ইয়ার ইজ কাউন্টেড, হ্যাজ বিন কাউন্টেড থ্রু জুলাই টু নেক্সট জুন, তাই না স্যার? ফার্স্ট জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত আমরা ধরি হলো আমাদের ইয়ারটা। তাহলে আমরা এই হিসাবে যদি বলি আমার যে বছর আয় করেছি সেটা আমি ধরে নেই যে জুলাই 1 তারিখ 2020 থেকে জুন 2021। স্যার ফিসক্যাল ইয়ার আর ইনকাম ইয়ার দুটো আলাদা না? না, একটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার বলি আমরা যেটা বলছি, এটা একটা হলো ক্যালেন্ডার ইয়ার। আপনি যেটা বলছেন জানুয়ারি টু ডিসেম্বর, দিস ইজ আওয়ার ক্যালেন্ডার ইয়ার। জি স্যার। ওকে, আর যেটা আমরা অর্থ মাপকাঠি করি টাকা পয়সা, সেটা হচ্ছে ফিসক্যাল ইয়ার। ফিসক্যাল ইয়ারটা যে ইয়ারে আমি ইনকাম করব ওই ইয়ারটাকে, সেইটা হচ্ছে ওই যে বললাম জুলাই টু জুন, বাট উই হ্যাভ টু পে আওয়ার ট্যাক্স আফটার অর লেটার অফ আওয়ার ইনকাম ইয়ার। ইনকাম ইয়ারের পরবর্তী বছরে আমি ট্যাক্স দিব। দ্যাট ইজ অ্যাসেসমেন্ট ইয়ার। ইয়েস, দ্যাট ইজ অ্যাসেসমেন্ট ইয়ার। আমরা যে ইয়ারে আমরা ইনকাম করব, অ্যাসেসমেন্ট ইয়ার উইল বি দ্য নেক্সট ইয়ার, উইল বি দ্য নেক্সট টু আওয়ার ইনকাম ইয়ার, অর ভাইস ভার্সা, ইনকাম ইয়ার উইল বি দ্য প্রায়র ইয়ার অফ অ্যাসেসমেন্ট ইয়ার। আমি যে ইয়ারে ট্যাক্স দিব ইনকাম ইয়ার হবে আগের বছরটা, আর উল্টা যদি বলেন আপনি যে ইয়ারে আয় করবেন তার পরের বছর হবে অ্যাসেসমেন্ট ইয়ার। আমাদের জার্নালিস্ট ভাই আমরা কি বুঝাতে পেরেছি? যে ইয়ারে আয় করবেন সেই ইয়ারটাই হচ্ছে ইনকাম ইয়ার, আপনি ট্যাক্স দিবেন তার পরের বছর সবসময়, কিছু ব্যতিক্রম ছাড়া। এটা আমরা ট্যাক্স যখন পড়াবো, যদি যে স্যারা পড়াবেন আপনাদের শেখাবে, কিছু ব্যতিক্রম এখানে আছে, সেদিকে আমি যাব না। যাই হোক,
তো আমার এই অঙ্কে ধরে নিচ্ছি আমরা 19-20 যদি আমার ইনকাম ইয়ার হয়, অ্যাসেসমেন্ট ইয়ার হবে 20-21। নেক্সট ইয়ার। ওকে স্যার, হ্যাঁ এবার আপনি হাতে কলম নেন, খাতা নেন, হয়ে যাচ্ছে এক্ষুনি। আপনি শুরু করবেন এইভাবে, এটা শক কাটবেন। ইনকাম আমরা করেছি 3,50,000, বোনাস আমাকে দেয়া হবে 3%। আপনারা লিখছেন তো স্যারেরা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি একটু লাইন বাই লাইন আনার চেষ্টা করেছি যাতে আপনাদের সুবিধা হয়। ইনকাম 3,50,000। ওকে, ইনকাম 3,50,000, বোনাস হচ্ছে আমাদের ইনকামকে বাড়িয়ে দিবে। সহজ হিসাব মাথায় রাখবেন, যে ঘটনাগুলো ইনকামকে বাড়িয়ে দিবে সেটা যোগ করবেন, যেটা কমিয়ে দিবে সেটা বিয়োগ করবেন, সহজ কথা একদম। পেনশন, প্লিজ একটু মিউট করেন সবাই, প্লিজ এখন আপনারা আমাকে মিউট করেন সবাই। সম্মানীয় ব্যক্তি, আমরা একবারেই বলেছি, আমি কিন্তু কারো সেট মিউট করার ক্ষমতা আমি চেষ্টাও করব না। আমরা আর কথা বলার প্রয়োজন হলে আনমিউট করে কথা বলে তারপরে তো মিউট করে দিতে পারেন। থ্যাংক ইউ স্যার। বারবার বলার তো প্রয়োজন নেই। আচ্ছা, এখন আপনি মানে মিউট করতে পারেন, মিউট করে দেন স্যার। আমার কি মিউটের ক্ষমতা আছে স্যার? না, এটা আমাদের সব হলো শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের ব্যক্তিরা ক্লাসে আছেন, আমি তাকে আই মাইন্ড দে আর মাই পার্টিসিপেন্ট, নট টিচ স্টুডেন্ট। আমরা সবাই অংশগ্রহণকারী, আমরা একটু নিজেরা ঠিক হয়ে যাই। যাই হোক, দেখুন পেনশন আমরা বলেছি ডিডাক্ট করে নিবে পেনশন, যেমন আমাদের পিএফটা পেনশন এই কেটে নেওয়া হয়। বেনিফিট ইন কাইন্ড অফ কার্ড বাবদ আমার বেনিফিট দেওয়া হচ্ছে 20,000 টাকা। বেনিফিট ইন কাইন্ড অফ জিম মেম্বারশিপ, আমি একটা জিমে যাব সেই জন্য আমাকে প্রতিষ্ঠান দিচ্ছে 5,000 টাকা। আমি ট্যাক্স দিব না, আমাকে মাপ দেওয়া হবে 65,000 টাকা। দিস উইল বি মাই ট্যাক্সেবল আর্নিংস। তাহলে সহজ হিসাব দেখুন, আপনি অঙ্কটা যদি জটিলভাবে চিন্তা না করুন, একদম সহজভাবে ভাবুন। যে আইটেমগুলো আমার ইনকামকে বাড়িয়ে দিবে আমি যোগ করব, যে আইটেমগুলো কমিয়ে দিবে সেটা বিয়োগ করব, আর কিছু না, ভেরি সিম্পল। ট্যাক্সেবল ইনকাম বের করতে হবে। ওকে, দিস ইজ আওয়ার ট্যাক্সেবল আর্নিংস। অর্থাৎ ওই ভদ্র মহিলাকে 3,03,000 টাকা, সরি 3,03,000 টাকা পরে ট্যাক্স দিতে হবে। মানে এটা ট্যাক্স বেস স্যার? এটা ট্যাক্স বেস, দিস ইজ ট্যাক্স বেস। থ্যাংক ইউ। আমি যে অ্যামাউন্টের পরে ট্যাক্স দিব সেটা হচ্ছে আমার ট্যাক্স বেস। ওকে, আমরা একটু আগাই, যেহেতু এই শীটটা আপনার কাছে আছে, আপনারা পেয়ে গেছেন। আর একটু সরি করছি, আপনারা কেউ আমার ইমেলটা আজকে পাঠিয়েছেন বা 5 তারিখের পরে পাঠিয়েছিলেন। প্রথম দিন যারা দিয়েছিলেন আমি প্রায় 65 ইমেলকে আমি এটা সেন্ড করে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। বাকিদের আগামী দিন এই লেকচারের সাথে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার? আমি তো আজকে ফার্স্ট জয়েন করছি ক্লাসে, ওকে, থ্যাংক ইউ। আপনি ইমেলে নক করেন, আমি আপনার এই দুটো লেকচার একসাথে পাঠিয়ে দিব, কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ। ওকে, নাও ট্যাক্স পেয়েবল ক্যালকুলেশনে চলে যান। দেখেন, here in our question, first 1,50,000 have to pay 20% tax. তাহলে আমাদের কিন্তু ট্যাক্সেবল আর্নিং ছিল দেখেন 3,03,000 টাকা। অঙ্কে বলা আছে প্রথম 1.5 লাখের পরে 20%, তাহলে প্রথম 1.5 লাখের পরে 20% আমি ট্যাক্স দিয়ে দিলাম, দিয়েছি? জি স্যার। ওকে, তাহলে 3,03,000 টাকা থেকে 1.5 লাখ বিয়োগ করলে থাকে বাকি আরো কত থাকে দেখুন তো? নিশ্চয়ই আরো 1,50,300 টাকা থাকবে। অঙ্কে বলা আছে এরপরে 40% ট্যাক্স দিতে হবে। জি স্যার। ওকে, সেটা দিস ফিগার। তো একটু কষ্ট করবেন, আপনারা এই ক্যালকুলেশনটা করবেন, কেননা আমি যখন করেছি হয়তো ভুল হতেও পারে, আপনি আবার একটু যোগ বিয়োগ করবেন। দেন টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট উইল বি 90,120। স্যার এটা 3,03,000 হবে না? সরি স্যার, স্যার 3,03,000 টাকা হবে ট্যাক্সেবল আর্নিংস। এটা যোগ করলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ঠিক, ওই যে বললাম আমার ভুল হতেই পারে, আপনি এটা কি হবে তাই? হ্যাঁ, তাই তো হচ্ছে 500, তাহলে এটা মানে এখানে আসবে তাই না স্যার? জি স্যার। একটু নিজ গুণে ঠিক করে নেন। এখন আমি ঠিক করতে গেলে আই এম নট ওয়েল ইকুইপড উইথ দিস মেশিন, হয়তো আমি পুরো সমস্যা নাই স্যার। সমস্যা নাই স্যার। ওকে, পরে 3,000 টাকা। আচ্ছা দেখি 91,200 হবে স্যার। হ্যাঁ 91,200। ওকে, আচ্ছা ওকে, একটু করে নিয়েন স্যারেরা আমার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। জি বলেন। প্রথমে 1.5 লাখ টাকা, তারপরে 1.5 লাখ টাকা। ওকে, ঠিক আছে। 3,000 না, বাকি 3,000 টা কি করব স্যার? বাকি 3,000 কই দেখুন তো? 1.5 লাখ বিয়োগ দিলে এখানে একটু ভুল হয়েছে, 3,03,000, বাকিটা পুরো ফুল ফিগারের পরে 40% ট্যাক্স দিবেন। দেখেন তো, আবারও বলি, 1.5 লাখ টাকা বাদ দিয়ে বাকি যা থাকবে সেটা পরে আপনি 40% ক্যালকুলেশন করেন।
জি স্যার। ওকে, স্যার আরেকটা জিনিস বুঝিনি, জি 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 বলুন। পার্সোনাল অ্যালাউন্সটা মাইনাস হচ্ছে কেন? ওই যে যেটাকে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি যে 3 লাখ পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগবে না, ওইটার অর্থ হলো আপনি পার্সোনাল মাপ দেওয়া হচ্ছে। ওই এই অঙ্কটা আবারও বলি, আমরা ইংল্যান্ডে যে বইটা আছে আমার সীমা টেক্সট থেকে নিয়েছি আমরা, সেখানে এটা বলা আছে। ওরা কিন্তু আমাদের মতো এভাবে স্ল্যাবটা হিসাব করে না, ফিগারটা বলে দেয় যে কত টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে না। ব্যক্তিগতভাবে মাপ দেওয়া হচ্ছে, পার্সোনাল অ্যালাউন্স। আপনি যদি মনে করেন এটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যে নামেই বলুন না কেন, ওইটুকু পরে আপনি ট্যাক্স দিবেন না। ঠিক আছে স্যার? ওকে, যেটা আমরা আমাদের নিয়মে জন্য মুখস্থ রাখতে হয় যে প্রথম কত টাকা পর্যন্ত আমি ট্যাক্স দিব না, মানে একটা লিমিট পর্যন্ত বলা থাকবে। অথবা আমাদের দেশের প্রেক্ষাপটে বলবেন, আমাদের দেশের প্রেক্ষাপটে মনে রাখতে হবে যেটা এর পরের অঙ্কটায় আছে মনে হয় স্যার, একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, ওকে। আবার সেকেন্ড কোশ্চেন স্যার, সেক্ষেত্রে কি যদি মানে বলা থাকে যে পার্সোনাল অ্যালাউন্স, সেক্ষেত্রে কি আমরা ধরে নিব যে মানে এটা ওইটা minus হবে? ইয়েস ইয়েস, সেটা মাইনাস হবে শুধু। সেটা আমি আর আমার মতো 3 লাখ 2.5 লাখ ধরতে পারবো না আর, মানে আপার লিমিটটা মাথায় রাখতে হবে, আমার লিমিটটা মাথায় রাখতে হবে। জি 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 জি, ওকে ওকে। আচ্ছা, another প্রবলেম যেটা আমার দেশের প্রেক্ষাপটে একটু খেয়াল করুন, এবার একটু মাথায় নিয়ে কাজ করতে হবে, একটু মাথায় দিবেন। এবং এখানে আমাদের দেশের ইনকাম ট্যাক্স যে প্রভিশন গুলো আছে আমরা এগুলো মাথায় নিব আশা করি। নাম্বার 1, বেসিক স্যালারি মিস্টার আজম 30,000 পার মান্থ নাকি? ওকে। সেকেন্ড ওয়ান, ডিয়ারনেস অ্যালাউন্স 25% অফ স্যালারি, বোনাস ইকুইভ্যালেন্ট 3 months বেসিক স্যালারি। কোনো একটা না বুঝলে কথা বলবেন, সমস্যা নাই, আমি বুঝা দিব। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স 30,000, আপ্যায়ন ভাতা। হাউস রেন্ট 18,000 পার মান্থ। কনভেন্স অ্যালাউন্স 3,000 পার মান্থ। মেডিকেল অ্যালাউন্স টাকা 500 পার মান্থ। Mr. Ajam contributes 10% of his basic salary to a recognized provident fund. He received taka 18,000 as interest at the rate of 18% from accumulated balance of the provident fund. এর অর্থ হলো আমার আজম সাহেব কি করেন, তার টাকা থেকে 10% স্যালারি প্রভিডেন্ট ফান্ডে রেখে আসেন। প্রভিডেন্ট ফান্ড তো জানেন মনে আপনারা স্যারেরা? জি স্যার। জি স্যার। তাহলে আর কথা বলবো না। ওকে, মানে আর কিছু না, টাকা কেটে রাখে এটুকু বুঝি, আর চাকরি যখন শেষ হবে বুড়া বয়সে ওখান থেকে কিছু ফেরত পাবো, এটাও তো বুঝি। হ্যাঁ ওকে ফাইন। জি স্যার। তো ওই টাকা পরে সুদ হবে না? জি স্যার। এই জন্য বলছে এখানে দেখেন, হি রিসিভ টাকা 18,000 as interest at the rate of 18%. ওকে, ডিটারমাইন দ্য ইনকাম ফ্রম স্যালারি অফ মিস্টার আজম। আপনাকে বলা হচ্ছে মিস্টার আজমের ইনকাম বের করেন শুধু স্যালারি খাতে। দেখি এবার খাতা কলম নেন আবার করে, দেখি আমরা পারি কিনা। জি ওকে, মাসিয়ার রহমান ভাই, আপনি একটু মিউট করেন। আমার এখানে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স 30,000 টাকা পার ইয়ার এই পর্যন্ত ভিউ হয়েছে। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আপনার ওখানে ভিউ হলো সবাই কি তাই? দেখুন তো, আমি তো পুরোটা রেখে দিয়েছি এখন মনে হয়। জি স্যার, আমরা পুরোটাই দেখতে পেয়েছি। আমাদের তো পুরোটাই পাইছি স্যার। পুরোটাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর সবাই ওই সেই ইয়ের মতো হলো, মানে অপারেশন করার পরে চোখ খুলে বলি না, সবটাই দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি আমরা ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। আসেন এবার, তাহলে আমরা শুরু করলাম ওইভাবে, অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার। এবং আপনি দেখুন ওখানে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে আগে পরে আছে না? ইমিডিয়েট ইয়ার। ওকে, ইমিডিয়েট, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। ইমিডিয়েট আর হলো প্রায়র ইয়ার, দুটো মাথায় রাখলে হবে। কম্পেনসেশন অফ টোটাল ইনকাম আমরা অবশ্যই একবারে নামিয়ে দিয়েছি। এবার যদি মনে করেন একটু দেখে দেখে তুলবেন, অথবা যদি বলেন না স্যার মিলায় নিচ্ছি, বাসায় আবার দেখে নিব, তো দুটো কাজ হবে। এখন যদি আমরা দেখে নিই, একটু শেখা হয়ে গেল। দেখুন, একটু খেয়াল করুন, এবং এইখানে অনেক কথা লুকানো আছে, একটু মাথায় দিয়ে দেবো এক্ষুনি আপনাদের। বেসিক স্যালারি এবং অল অফ দিজ আর কম্পোনেন্টস অফ আওয়ার স্যালারি ইনকাম। যদি মূল পরীক্ষায় কখনো আসে যে বেতন খাতে উপাদানগুলো উল্লেখ করুন, আপনি যদি এই অঙ্কটা মনে রাখতে পারেন, এই টার্মগুলো দিলেই অনেকগুলো উপাদান হয়ে গেল। দেখেন, বেসিক স্যালারি, ডিয়ারনেস অ্যালাউন্স, বোনাস, এন্টারটেইনমেন্ট, অল অফ দিজ আর এলিমেন্টস অফ স্যালারি। সমস্ত আইটেমগুলোকে বলা হবে বেতন খাতের উপাদান। ওকে জি। বেসিক স্যালারি কত পার মান্থ? 30,000 বলা ছিল, ইন্টু 12, 3,60,000। ডিয়ারনেস অ্যালাউন্স,
আচ্ছা এই তো আচ্ছা দেখি মহার্ঘ ভাতা বলো এটা না স্যার? হ্যাঁ হ্যাঁ বাংলায় মহার্ঘ। এখন মহার্ঘ মানে কি? স্যার জানি না স্যার। ভালোবেসে কিছু যখন দেয়া হয়, এটাকে অবশ্য মহার্ঘর ইয়ে হলো যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের শেষে যে প্রসাদ দেয়া হয়, যখন ধরুন পূজার, তাহলে স্যার এই হ্যাঁ আমি ব্যাখ্যা দিচ্ছি স্যার। পূজার যখন শেষ হয় বা মিলাদ যখন শেষ হয়, আমরা হাতে জিলাপি পাই কিনা? পূজা যখন তাবারক, পূজার পরে প্রসাদ পাই কিনা? যারা প্রসাদ বলে থাকেন, যারা এই পূজা যারা করে থাকেন জানেন যে পূজার পরেও আমরা অনেক সময় হাত পেতে কিছু পাই খাবার জিনিস, নাকি? জি স্যার। এইটার বাংলা হলো মহার্ঘ, ইংলিশে ডিয়ারনেস। তাহলে এই ক্ষেত্রে আমার চাকরি ক্ষেত্রে কি করে হলো? থিমটা হলো যখন বাজারে প্রাইস লেভেলটা রাইজ করে যায়, তখন যে প্রতিষ্ঠান থাকে, নিয়োগকারী প্রতিষ্ঠান, ওই চাকরিজীবীদের ক্ষেত্রে বাড়তি কিছু টাকা পয়সা হাতে দিয়ে দেয়। বলতে পারেন স্যার বেসিক বাড়ালে তো পারে, তো বেসিকটা বাড়ালে কি হয়, বেসিক উপরে ডিপেন্ড করে আরো অনেক খরচ থাকে। যখনই বেসিক বেড়ে যাবে, হাউস রেন্ট বেড়ে যাবে, বেসিক উপরে ডিপেন্ড করে বোনাস বেড়ে যায়, তখন আমার যিনি এমপ্লয়ার থাকেন উনি কি করেন, বেসিক না বাড়িয়ে বলে ঠিক আছে ভাই আমি তোমাকে একটা বাড়তি কিছু দিয়ে দিলাম, থোক কিছু। আমরা এটাকে বলছি ডিয়ারনেস অ্যালাউন্স। ঠিক আছে স্যারেরা? মানে ভালোবেসে আপনাকে দান করা হয় যে আপনি অন্তত বাজারের সাথে নিজেকে খাপ খাওয়ায় নিতে পারেন, যেটা অবশ্যই এখন আমাদের কিন্তু নেই। দেখবেন এটা যখন হয়, নতুন স্কেল আসলে ওইটা আবার বন্ধ হয়ে যায়। যারা সরকারি চাকরি বা বেসরকারি স্যালারি হিসাবে পেয়ে থাকেন, থোক না, যারা স্কেল হিসাবে পেয়ে থাকেন জানেন যে আমাদের এখন মহার্ঘ ভাতা এই আইটেমটা নাই কিন্তু আমাদের বেতনের স্ট্রাকচারে। আছে নাকি? নেই। কখন থাকে জানেন? যখন আমার কোনো স্কেল বাড়ে না অথবা নতুন করে স্কেল আসে না, জাতীয় বেতন স্কেল আসে না, তখন কিছু বাড়িয়ে দেওয়া হয়। তবে এখন আমাদের যে সিস্টেমটা, এইটা আসার আপাতত সুযোগ নেই, কারণ ইনক্রিমেন্ট এবং এটা প্রত্যেক বছরে একই হারে বাড়বে, একটা সিস্টেমে চলে আসছে এখন। যারা চাকরি করেন তারা জানেন। ওকে, বোনাস 3 মান্থস ইন্টু করে বের করলাম, পুরোই ট্যাক্সেবল, কোনো মাপ নেই। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স, এইটার পরে কোনো মাপ নেই। তবে এটা যদি কোম্পানি হয় তখন আবার কথা বলবো, সেইখানে কিছু টাকা খরচ করার সুযোগ দেয়া হবে। এখানে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স বলে ব্যক্তি খাতে কোনো মাপ পাওয়া যাবে না। এই আইটেমগুলো আপনি বাংলাদেশের যে বইগুলো আছে, বাংলা বই আমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়িয়ে থাকি অ্যাকাউন্টিং এ, ওখানে পাবেন পুরো এই আইটেমগুলো কোন খাতে কত টাকার পরে ট্যাক্স দিতে হবে, কতটা মাপ পাবো উল্লেখ করা আছে। ঠিক আছে স্যাররা? আর এটা দেখে নিয়ে পেয়ে যাবেন। আর আমার এখানে যেটা আসছে আমি আলোচনা করে দিচ্ছি। হাউস রেন্ট অ্যালাউন্স আপনাদের ছিল দেখেন 18,000 প্রতি মাসে ইন্টু 12, এটা আগে লিখবেন। এখন নিয়মে বলা আছে আপনি হাউস রেন্ট হিসাবে বেসিকের 50% অথবা বছরে 1,80,000 টাকা। হ্যাঁ বছরে, সরি এখন 1,80,000 নেই, সরি ওটা এখন আছে 3 লাখ টাকা, সরি 1,80,000 ছিল এর আগের এতে। আবারও বলি, মূল বেতনের 50%, মূল বেতনের 50%, ধরুন আমার মূল বেতন কত এখানে 3,60,000, তার 50% কত 1,80,000। গভর্নমেন্ট বলছে এই 1,80,000 অথবা 3 লাখ, এটার মধ্যে যেটা কম, হুইচ ওয়ান ইজ লোয়ার। আপনি মাথায় রাখবেন গভর্নমেন্ট যখন নিবে আমাকে সময় কমটার পরে দিয়ে সুযোগ দিবে, কারণ এখানে যদি বেশি দেয় তাহলে দেখেন ট্যাক্স আসে না। যদি বলতো 3 লাখ অথবা 1,80,000 যেটি বড়, তাহলে আমার কিন্তু ট্যাক্স দেওয়া লাগতো না। আমি হাতে পেয়েছি বাড়ি ভাড়া পাবো 2,16,000। আমি আবার বুঝিয়ে দেই, গভর্নমেন্ট বলছে আমি তোমাকে কিছু ছেড়ে দিব। কতটা ছাড়বে? মূল বেতনের 50% অথবা 3 লাখ যেটি কম। তাহলে মূল বেতন ছিল 3,60,000, তার 50% 1,80,000 এবং 3 লাখ, দুটোর মধ্যে কম্পেয়ার করেন কোনটা কম? 1,80,000। তাহলে এই 1,80,000 বাদ দিয়ে বাকি টাকার পর আপনি ট্যাক্স দিবেন। দেখছেন? 36,000 এর উপর দিব। ইয়েস, এটা বাইরে চলে আসলো। আপনাকে এই আইটেমগুলো মুখস্থ রাখতে হবে যে হাউস রেন্টের থিমটা কোথায়, কনভেন্সে কতটুকু আমি মাপ পাবো। ঠিক আছে, এক এক করে আসছি। তাহলে হাউস রেন্ট মনে হয় বোঝাতে পেরেছি। হাউস রেন্টের থিমটা হলো যদি থেকে মুখস্থ করব। হ্যাঁ, কোথা থেকে? বই থেকে। আপনি থাকবে না স্যার, প্রশ্নে বলে দিবেন, আমার দেশে অঙ্কে বলে দিবেন, আপনাকে মুখস্থ রাখতে হবে। সরি স্যার, এটা কোন বই থেকে মুখস্থ করতে হবে? এটা পাবেন আপনি বাংলাদেশে অনার্স ক্লাসে আমরা যে ট্যাক্সেশন ইন বাংলাদেশ পড়াই,
এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও আছে। জি স্যার, আমরা অ্যাকাউন্টিং এ পড়েছি স্যার, ওকে, সেকেন্ড ইয়ারে। থ্যাংক ইউ স্যার। কিন্তু আমরা ধরে নিচ্ছি কেউ কেউ সেগুলো পড়িনি, আমি তাদের উদ্দেশ্যে বলছি। বইটার নাম বইটার নাম ট্যাক্সেশন বাংলাদেশ, ট্যাক্সেশন ইন বাংলাদেশ ফ্রম এনি পাবলিকেশন, কমার্স, মিলেনিয়াম, পুথিঘর, যে কোনো পাবলিকেশন পড়লে হবে। ওকে স্যার, ওকে। চেঞ্জ স্যার এটা কি চেঞ্জ হয় না? এই বছর চেঞ্জটা আমি দিয়েছি এখানে। আপনি যখন কিনবেন, রিসেন্টটা কিনবেন, কোন রাইটারটা বেস্ট? আমি আসলে বেস্ট শব্দটা আমি বলি না, কারণ সবাই ভালো ভাই, আমার থেকে সবাই ভালো। আপনি যে কোনো বই কিনতে পারেন। পাবলিকেশনের বইটা ভালো স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে এই যে বলে দিলেন তো আমাদের কলিগ। পাওয়া যাবে না স্যার, কখনোই বেস্ট পাওয়া যাবে না, বেটার পাওয়া যেতে পারে। থ্যাংক ইউ। এগুলা তো সব জায়গায় সেমই থাকবে এই বই। ওকে ওকে। হ্যাঁ, আমাদের একজন মেম্বারের বই আছে, নিখিল স্যারের বই আছে, তারপর ঢাকা ইউনিভার্সিটি শান্তি রঞ্জন বালা স্যারের বই আছে। প্লিজ প্লিজ আপনি সেটগুলো মিউট রাখুন। ওকে, ঠিক আছে স্যার। স্যার নামাজের বিরতি দিবেন নাকি? অবশ্যই নামাজ আজান হলে দিই আমরা, এখন তো 6:10 তো স্যার, আমরা বিরতি অবশ্যই দিব। টাইম আছে স্যার, এখন টাইম আছে স্যার, আজান দিলে স্যার বিরতি দিলেটা ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। আজান দিলে আমি একটু বলি, স্যার আপনি কন্টিনিউ করেন স্যার। ঢাকার আজান একটু আগে হয়, আপনার ঢাকার যিনি একটু কথা বলেন, আমি তখনই অফ করে দিব। এন্ড উই উইল টেক 15 মিনিটস ইন্টারভ্যাল। ওকে, অল ওভার বাংলাদেশ, কারণ আমরা খুলনায় আপনার থেকে 5 মিনিট পিছানো। ওকে, কনভেন্স অ্যালাউন্স, কনভেন্স মানে যাতায়াত ভাতা, আপনাকে কত দেওয়া হয়েছে? 36,000। 36,000। নিয়মে বলা আছে আপনি মাপ পাবেন 30,000 টাকা পর্যন্ত। ঠিক আছে স্যার, তাহলে 36 বিয়োগ 30, আপনি 6,000 পরে ট্যাক্স দিবেন। স্যার, আমি একটা কথা জানতে চাচ্ছি স্যার। শিওর শিওর স্যার। স্যার 6000 ট্যাক্সেবল। হ্যাঁ, নতুন আপডেট বইতে যে কোনগুলো এক্সামশন লিস্ট, এই এক্সামশন লিস্ট গুলো আমরা নতুন বইতে পেয়ে যাব, তাই তো? হ্যাঁ, আশা করছি পেয়ে যাবেন। এরপরে যদি না পান আমাকে নক করবেন, আমি পাই আপনাকে আমি দিব, আগে আপনি খোঁজেন। ঠিক আছে, কনসেপ্টটা আগে স্যার এটা তো পরিপত্রতেও পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পরিবর্তে পাওয়া যায়। আরো সুন্দর কথা বলেছেন। আমরা মনে হয় আগে কনসেপ্ট ক্লিয়ার করি, ওই টাকা পয়সা সমস্যা নেই। আপনি ভুল করে 30 এর জায়গায় 32 লিখলেও যিনি খাতা দেখবেন উনি বুঝবেন আমার স্টুডেন্টরা জানে নিয়মটা। জি স্যার। টাকার অঙ্ক লাগে বই দেখে লিখে নিব পরে যখন প্র্যাকটিস করবো। ওকে, মেডিকেল অ্যালাউন্স আমি পাচ্ছি 36,000। তো এখানে বিধানটা বলা আছে হলো বেসিকের 10% অথবা 1,20,000 এর মধ্যে যেটি ছোট। আমরা যারা পড়ে আসছি এর আগে ছিল মেডিকেলের ক্ষেত্রে অ্যাকচুয়ালটা বাদ দিতাম, এখন অ্যাকচুয়াল না, এখন বলা হচ্ছে আপনার বেসিকের 10%। দেখেন আমি হিসাব করেছি। আচ্ছা, মোহাম্মদ রায়হান হ্যান্ড রেজ করেছেন কেন জানি, কিছু বলতে চান? মোহাম্মদ রায়হান ভুলে, ওকে, থ্যাংক ইউ স্যার, হতেই পারে। তো আবারও বলি, বেসিকের 10%, 3,60,000 10% 36,000 টাকা আছে। এখানে একটা শূন্য বেশি পড়ে গেছে, আপনারা কেটে নিয়েন। or 1,20,000, এই দুটোর মধ্যে যেটা ছোট হবে তাহলে 36,000 পর্যন্ত মাপ পাবো। তাহলে আমি পাচ্ছিলাম 36,000, আমরা মাপও 36,000। দেখেন এটা ফিগারকে 0 করে ফেলেছি। ঠিক আছে স্যার। মেডিকেল অ্যালাউন্স কিভাবে 36,000 হলো স্যার? 500 গুণ 12 তো 6,000 হয় স্যার। ও আচ্ছা স্যার, সরি, তাহলে ওইটা 1 মিনিট, তাহলে ওইটা আপনি 6,000 লিখে নেবেন, কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ, আমি কিন্তু এই জন্য প্রথমে বলেছিলাম যে আমার এখানে হয়তো লিখতে বা যোগ করতে, এখানে 36,000 হলেও সমস্যা নেই, কারণ কি বিয়োগফল তো থাকছে না। আপনি দয়া করে এখানে 6,000 করে নিয়েন, এবং আমি যখন পরের দিন আপনাদের পাঠাবো আশা করি আমি কারেকশন করে পাঠাবো। হ্যাঁ, ওকে স্যারেরা, থ্যাংক ইউ স্যার। তাহলে এখানে মাইনাস ফিগারটা কত আসলো? না, মাইনাস কোনো ফিগারই আসবে না, আপনি তো মাপই পেয়ে গেলেন। আপনি 6,000 পেয়েছেন, গভর্নমেন্ট বলেছে আপনাকে 36 পর্যন্ত মাপ পাবেন, আমি পুরোই মাপের মধ্যে চলে গেলাম। যদি এক্সট্রা কিছু হয় সেটা নিচে আছে। হ্যাঁ, আপনি আর বিয়োগফল পাবেন না। আপনি যদি মনে করেন যে স্যার আমার তো এখানে আমি মাইনাসে গেছি, গভর্নমেন্ট উইল পে মি সামথিং, না, গভর্নমেন্ট আপনাকে উল্টা কিছু দিবে না। আপনাকে মাপ চেয়ে দিয়েছে 36 পর্যন্ত, আপনি পাচ্ছেন 6,000 টাকা, ফলে মাপের প্রশ্নই আর থাকছে না। ক্রস করলে ওইটার উপর ট্যাক্স। ওকে, ট্যাক্স হবে না। ক্রস করলে ইয়েস, যদি এটা 38,000 হতো, সে 38 যদি হতো, আমি 2,000 ট্যাক্সেবল হতো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, রিকগনাইজ যে কন্ট্রিবিউশন, এখানে আপনি জানেন এইটি নিয়মটা অঙ্কে বলা আছে যে কন্ট্রিবিউটর রিকগনাইজ ফান্ডের বৈশিষ্ট্য হলো কোম্পানি আমার এমপ্লয়ি যতটা টাকা রেখে আসবে, এমপ্লয়ারও সেম পোর্শন তার আয়ের সাথে যোগ করে দিবে। ঠিক আছে স্যার। প্রভিডেন্ট ফান্ড 3 ধরনের হয়, আপনারা জানেন। নাম্বার 1 গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, আমি একটু বলি আবার। নাম্বার 1 গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, নাম্বার 2 কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, and number 3 unrecognized provident fund।
তো আমরা যারা গভর্নমেন্ট চাকরি করি তাদের জন্য গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, এখানে গভর্নমেন্ট ডাজ নট পে এনিথিং, মাথায় রাখবেন। আমার টাকার পরে গভর্নমেন্ট কোনো টাকা দেয় না, কিন্তু যারা কন্ট্রিবিউটরি যে সমস্ত প্রতিষ্ঠানে আছে সেখানে আপনি যদি 10 টাকা রেখে আসেন আপনার এমপ্লয়ারও 10 টাকা রাখবে। তার মানে কি এমপ্লয়ার যেটা দিচ্ছে আপনার বেতনকে বাড়িয়ে দিবে না সেটা? আবারও বলি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের বৈশিষ্ট্য হলো এমপ্লয়ার উইল কন্ট্রিবিউট সেম অ্যামাউন্ট হুইচ অ্যামাউন্ট গিভেন বাই এমপ্লয়ি। এমপ্লয়ি যে টাকা দিবে এমপ্লয়ারও ঠিক সেই টাকা দিবে। অঙ্কে বলা আছে এমপ্লয়ি ওখানে 10% সিপিএফ বলি আমরা এটাকে, কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড। তাহলে 3,60,000 ছিল আমার টাকা, তার 10% আমি কেটে রেখে আসবো, উল্টা আমার প্রতিষ্ঠানও 10% দিবে। তাহলে কয় টাকা হয়? 36,000। মাথায় রাখবেন এই অঙ্ক যদি গভর্নমেন্ট কোন অফিসারের জন্য হতো এই আইটেমটা এখানে আসতো না। মাথায় রাখবেন কেন আসবে না? কারণ গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডে গভর্নমেন্ট ডাজ নট প্রোভাইড এনিথিং রিগার্ডিং দিস প্রভিডেন্ট ফান্ড। তাহলে কি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডে তখন কি আসতো? হ্যাঁ তখন আসতো, কিন্তু আমি যদি গভর্নমেন্ট যখন স্যালারিড পার্সন হব, গভর্নমেন্ট কখনো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড না, ওটাকে আমরা আলাদা নাম বলে থাকি জিপিএফ, গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড। আমার জন্য হবে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড। আর আপনি যদি আপনি তিতাস কোম্পানিতে আছেন বা আপনি পেট্রোলিয়ামে আছেন, ওদের দেখবেন লেখা থাকে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। ইন্স্যুরেন্স আছেন আপনি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। এনি অটোনমাস বডি যেটা হয়তো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড যদি হয় রিকগনাইজড হয়, তাহলে আপনি 10 টাকা রাখলে আপনার মালিকও 10 টাকা রাখবে। ওকে স্যার? তাহলে কি স্যার আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এটা কিছু এটা সেই ক্ষেত্রে আর আসবে না, সেক্ষেত্রে এটা আমরা এটা কোনো চিন্তাই করব না। ঠিক আছে, আনরিকগনাইজড ক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম জিরো থাকবে, রাইট? জিরো থাকবে। ইয়েস যদি আমি ভুল না করি। ও আর আমার একটা প্রশ্ন গতদিন আমি দিতে পারিনি, আজকে দিচ্ছি। গ্যাপটা ছিল গতদিন আমি মনে হয় বলেছিলাম ওটা 20%, হাইয়েস্ট 20% গ্যাপ থাকবে। ওই যে আমরা বলেছিলাম মিনিমাম গ্যাপ বলেছিলেন আপনি 20% বলেছিলেন। 20 বলেছেন, কিন্তু কনফিউজ ছিল আইদার 20 or 25। এটা আমি ক্লিয়ার করেছি 20%। ওকে, তো এখানে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা শুধুমাত্র 36,000, তাহলে কি স্যার এটা গভর্নমেন্ট অফিসার ধরা হয়েছে? না কন্ট্রিবিউটরি, কারণ ওখানে বলা ছিল কন্ট্রিবিউটস, ওখানে একটা শব্দ লেখা ছিল দেখবেন কোর্স অঙ্কে, আমি একটু দেখি আছে কিনা। আল্লাহ, আর এই 36,000 টাকা মাইনাস ফিগার হবে না স্যার? এটা তো না আমি বলছি একটু খেয়াল করুন। রিকগনাইজডটাকে কন্ট্রিবিউটরি বলা হয় এখানে। ইয়েস, রিকগনাইজড কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। এটার মানে হলো মিস্টার আজম ইজ কন্ট্রিবিউটিং এন্ড হিজ এমপ্লয়ার উইল কন্ট্রিবিউট অলসো 10%। তাহলে এইটা আমার ইনকামকে বাড়িয়ে দিবে না? আমার পরে যদি আরেকজন আমাকে কিছু টাকা বাড়তি দেয়, আমার কিন্তু আলটিমেট ইনকামটা বেড়ে যাবে নাকি স্যার? স্যার তার মানে ওভারঅল বলতে পারি যদি গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড হয় তখন শুধুমাত্র এটা আসবে না। ইয়েস, বাকি ক্ষেত্রে আসবে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আনরিকগনাইজড ক্ষেত্রে কি আসবে? আর না, কারণ এমপ্লয়ার তো কিছু দিবে না ওখানে আপনাকে। জি স্যার। আনরিকগনাইজড এমপ্লয়ার কিছু দিচ্ছে না, তা আমরা শুধু মনে রাখবো অনলি শেষ করে আজান দিয়ে দিবে। ওকে আজান দিবে। আচ্ছা, আবার আসবো ইনশাআল্লাহ। আজান। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর। স্যার কোশ্চেনটা হচ্ছে এখানে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের এমপ্লয়ার যেটা হচ্ছে কন্ট্রিবিউট করলো সেটা হচ্ছে এখান থেকে আমরা প্লাস করে দিলাম। হ্যাঁ, প্লাস করে দিলাম। জি, যেহেতু কন্ট্রিবিউটরি সেহেতু তো মিস্টার আজমও এখানে কন্ট্রিবিউট করতেছে। না এক মিনিট, সরি স্যার, আজম কিন্তু আলাদা কন্ট্রিবিউট করে না। আমি যখন কাটি এইখান থেকে একটা অংশ কেটে রেখে আছি শুধু, আমি আলাদা আমার আয় যোগ করি না। ওইটা ওই আজমের টাকাটা তো এর মধ্যে আছে স্যার। ওকে, দ্যাটস মিন আমার যে বেসিক স্যালারি এর মধ্যে শুধু আমার টাকাটা আছে, আমি অ্যাড হবে। ইয়েস, আমি কেটে রেখে আসি, আমার এমপ্লয়ার যেটা দিচ্ছে ওটা অ্যাড হচ্ছে। ওকে, হ্যাঁ। আচ্ছা। ফাইনালি ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড, দিস ইজ আওয়ার ফাইনাল টার্ম। এটা করে আমরা চলে যাব নামাজে। 18,000 টাকা অঙ্কে বলা আছে। আপনি এটা মাপ পাবেন হলো আপনার বেসিক স্যালারি যেটা আছে সেটা হলো আপনার 1/3 অফ বেসিক স্যালারি অর। আচ্ছা দেখেন তো অঙ্কে মানে বলা ছিল 18% ইন্টারেস্ট দেওয়া হয়। 18% ইন্টারেস্ট দেওয়া হয়। 14.5% পর্যন্ত মাপ পাবেন আপনি। এইটার মধ্যে যেটি ছোট, অঙ্কে তো 10% বলা ছিল স্যার। হ্যাঁ সরি অঙ্কে 10% বলা ছিল। অঙ্কে ওটা না, আপনি একটু ব্যাকে যাবো স্যার। আচ্ছা, 18%ই ছিল। এই যে দেখেন 80% তো এই 10 তো হলো কন্ট্রিবিউট করছে। সুদের হার কত? 18%। আপনি মাপ পাবেন 14.5 পর্যন্ত। আপনাকে মাপ দেয়া হবে 14.5 পর্যন্ত। এই জন্য দেখেন আমরা এখানে 14.5 বের করেছি কত?
আর স্যার এক্সাম্পল 1/3 অফ বেসিক স্যালারি 1,50,000 স্যার এখানে কিভাবে হলো 1,50,000 3,60,000 এর তো 1/3 1,20,000 হওয়ার কথা ছিল। জি 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 এখানে মনে হয় আমার একটু তুলতে ঠিক আমি এটা ঠিক করে দেব স্যার এই ফিগারটা ঠিক আছে আমি সরি আগামী দিন এটাকে ঠিক করে আপনাদের রিসেন্ড করে দিব এটা ঠিক আছে স্যার এটাকে তার মানে এই দুটোর মধ্যে যেটা লোয়ার আপনি মাপ পাবেন এইটা আচ্ছা এইটা কত হয় দেখেন তো এটা কত 1,20,000 হয় কিনা জি স্যার তাহলে এটা 1,20,000 হবে এটা এখানে 1,20,000 সরি এটা 1,20,000 অথবা 14.5% এর মধ্যে যেটি কম সেই পর্যন্ত আপনি মাপ পাবেন স্যার 18 দিয়ে ভাগ দেওয়া হলো কেন এই টাকাটা 18% বের করা যে ছোটবেলার ঐকিক নিয়ম 18% হিসাব করে যদি 18,000 টাকা হয় 14.5% কত হওয়া উচিত ছিল ক্যালকুলেটর ধরেন তো স্যার জি স্যার ওকে থ্যাংক ইউ তাহলে আপনি এখন মনে আপনি বুঝে ফেলছেন এটা আমি আমার একটু এখানে কি বলা যায় ক্লারিক্যাল মিস্টেক তাই না মিস্টেক ক্লারিক্যাল 120 তাহলে 3,500 পরে আপনি ট্যাক্স দিবেন এই টোটাল ফিগারটা হবে আপনার জন্য ট্যাক্সেবল ইনকাম ওকে স্যার তো আমরা একটু আজান হয়ে গেছে আমরা নাও উই আর গোয়িং ফর আওয়ার প্রেয়ার জাস্ট we will come back after 15 minutes okay sir ওকে স্যার একটা কোশ্চেন ছিল জি জি আমরা এসে অ্যানসার দেই স্যার ওকে স্যার এসে আনসার দিব স্যার ওকে থ্যাংক ইউ স্যার জি
Dear participants, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম স্যার। জি আমরা অবশ্য আরো 1-2 মিনিট ওকে থ্যাংক ইউ স্যার। আমরা আরো 2 মিনিট পরে ফর্মালি শুরু করব। আবার উই উইল গো উইথ আওয়ার সেকেন্ড লেকচার।
তো কে জানি শেষে একটু প্রশ্নের কথা বলেছিলেন, সে কি আছেন আমাদের সাথে এখন? স্যার অফ টপিক ছিল স্যার, আমি কি প্রশ্ন করব স্যার? জি জি বলেন, আমি গল্প করি 2 মিনিট, তারপরে আবার যাবো এখানে। হ্যাঁ আমি আপনাকে করতে যাচ্ছি, আর হচ্ছে যে আমার যারা সভাপতি আছে সিনিয়র, আমি মানে ওনাদেরকেও জানাতে দিয়েছি। জি 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 স্যার। স্যার আমি কুমিল্লা ইউনিভার্সিটির স্টুডেন্ট, থার্ড ইয়ার। ওকে ফাইন। কিছুক্ষণ আগে বিকালে একটু বাইরে গেছিলাম আর কি, তো বাইরে যাওয়ার পর বাসায় আসছি, আসার পরে এখন মানে আমার ফ্রেন্ড বলতেছে যে আমার আইডি পেনে কি প্রবলেম হয়েছে। তো স্যার হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে মানে সাংবাদিক বিভাগ থেকে একটা রিপোর্ট বের করা হয়েছে, ওইখানে স্যার হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি অনেকের আইডি হ্যাক করা হয়েছে, একটু প্রবলেম হয়ে গেছে স্যার। তো ওই তালিকায় স্যার আমার নামটাও ছিল স্যার। আমি এখন স্যার এটা কি করবো স্যার? আমি কি থানায় কোনো জিডি করবো বা মানে আমি পরামর্শ চাচ্ছিলাম স্যার, কি করা যায় এটা? এখন প্রবলেমটা তো আমি আসলে আপনার আইডি বলতে আমার সিএম এর আইডি না আপনার নিজস্ব যে কোন আইডি হ্যাক হয়েছে আপনার? আমার হচ্ছে যে মানে ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে। ফেসবুক আইডি আমি খুঁজলাম আমার মোবাইল নাম্বার দিয়ে। আচ্ছা আচ্ছা। মোবাইল নাম্বার দিয়ে স্যার আমার আইসিএমপি আইডিটাও আছে, জুম আইডি আছে, মেইল আইডি আছে, হোয়াটসঅ্যাপ আছে, এভরিথিং এটা দিয়ে হ্যাঁ জি হয় সবগুলো হ্যাক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমার তো যে হ্যাক হয়েছে এই রিপোর্টটা দেয়া হয়েছে স্যার। আপনি ইমিডিয়েটলি জিডি করেন থানায়, ওকে এটা সবচেয়ে ভালো হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আর যদি আমার আইসিএমপি আইডিতে কোনো প্রবলেম হয় আমি কি স্যার সেটা আবার ফিরে পাবো? হ্যাঁ হ্যাঁ ফিরে পাবেন না কেন, অবশ্যই, কারণ প্রত্যেক সমস্যার সমাধান আছে, এ নিয়ে আমার মনে হয় ওরিডার কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, তো নাও উই ক্যান স্টার্ট আওয়ার সেকেন্ড লেকচার। সেকেন্ড লেকচার তো মানে স্যার জি বলেন স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে স্যার মেডিকেল স্যার মানে অ্যালাউন্স যেটা স্যার ওইখানে কিছু প্রবলেম ছিল। হ্যাঁ বলেন তো কি হচ্ছে, আমি বুঝাই বলি আবার। হ্যাঁ ওইখানে স্যার মানে অ্যাকচুয়ালি স্যার মানে বুঝতেছেন আর কি 1,20,000 মানে কিভাবে আসলো আর কি, এটা আর কি। আচ্ছা 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 বুঝছি। প্রথমে হলো 1,20,000 হলো লিমিট বলা আছে আইনে, ওইটা হলো একদম আইনে বলা আছে এইভাবে যে মেডিকেল অ্যালাউন্স যেটা হবে সেটা হলো আপনি সর্বোচ্চ 1,20,000 পর্যন্ত আপনি মাপ পাবেন। ও সাইট স্যার আমাদের মানে মাথায় রাখতে হবে ওটা সিলিং। হ্যাঁ ওইটা হচ্ছে একদম আপনার একদম সিলিং করা আছে আমাদের আয়কর আইনে। ওইখানে তো বলা ছিল মনে হয় বেসিক স্যালারির 1/3% নাকি? না দুটো শব্দ, বেসিকের 1/3 অথবা 1,20,000 যেটি কম। ওকে, মানে আমাদের এই আইনে কিছু জায়গায় একটু এরকম এই কথা একটু খটকা ব্যাপার আছে, তবে খটকা সহজ করে দেই। যেখানেই কম্পারিজন যেখানেই গভর্নমেন্ট লাভবান হবে সেইটা ধরে নেবেন আপনি, কারণ কি যত লেস বিয়োগ করা যায় গভর্নমেন্ট তত ট্যাক্স বেশি পায়। ঠিক আছে স্যার, ওকে। তা আমরা একটু চলে যাই। জি আমরা একটা কোশ্চেন ছিল স্যার। স্যার মেডিকেল অ্যালাউন্সের সময় একটা মানে এক্সাম্পশন আছে না, লাইক হার্ট বা কিডনি বা আয়ের এসব মানে ক্যান্সার এসবের যদি চিকিৎসার জন্য যে টাকাটা ব্যয় করা হবে সেটা পুরোটা নন ট্যাক্সেবল ইনকাম, মানে এটা এক সময় ছিল যে অ্যাকচুয়ালটা মাপ পাওয়া যেত, যা দিত আরো অ্যাকচুয়াল যদি বেশি হয় অ্যাকচুয়ালটা মাপ দিত। এইটাকে আমি যদি আমার জানা ভুল না হয় এটাকে এখন ওই সিলিংটা ওইভাবে করে দিয়েছে, এখন সিলিংটাকে ওইভাবে করে দিয়েছে। ঠিক আছে, এরপরে যদি চেঞ্জ হয় আমি চেষ্টা করবো আপনাদের জন্য যদি একদম পুরো একদম আপডেটটা বের করে যদি সুযোগ হয় আমি আপনাদের পাঠিয়ে দিব। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। এটা মনে হয় 10 লাখ স্যার। 10 লাখ না এখন? থ্যাংক ইউ স্যার। এটা একটা স্পেশাল কেস। 10 লাখ মেবি 10 লাখ স্যার। ওটা ছিল স্পেশাল কেস আমাদের জন্য, তাই না? ওকে স্যার। 10 লাখ না 1 লাখ? যাই হোক আমরা আপাতত স্পেশাল কেস থাকবে 10 লাখ। ওকে স্যার। স্যার প্রভিডেন্ট ফান্ড নিয়ে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ শিওর স্যার, আমি স্যার কোশ্চেনে দেখলাম স্যার মিস্টার আজম কন্ট্রিবিউটস, স্যার আমরা এখানে স্যার তার হচ্ছে যে এমপ্লয়ারের কেন ধরলাম? ও আচ্ছা, আজম তো দিবে, যখনই রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড উল্লেখ করা থাকবে তখন ধরে নিতে হবে আপনাকে যে এমপ্লয়ার অলসো কন্ট্রিবিউটস। মানে ওই আপনার আবারও একটু গোড়া থেকে বলি, প্রভিডেন্ট ফান্ড মূলত 3 রকম ধরা হয় আমরা যখন আয়কর আইন হিসেবে পড়াই। একটা হচ্ছে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, একটা হচ্ছে কন্ট্রিবিউটরি বা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, আর শেষটা হচ্ছে নন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। তো গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডে আমি এমপ্লয়ি যে টাকা রেখে আসবো ওইটাই আমার, কিন্তু কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডে আমি যে টাকা রাখবো আমার এমপ্লয়ারও ঠিক সেই টাকা দিবে। ওকে স্যার, এটা আমাকে মনে রাখতে হবে, এটা আলাদা করে কেউ বলবে না। তবে আমাদের দেশের বই তো আলাদা করে বলা থাকে যে এমপ্লয়ার উইল অলসো কন্ট্রিবিউট, কিন্তু যখনই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড অথবা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বলা থাকবে আমাকে বুঝে নিতে হবে যে আমি যে টাকা জমা দিব আমার মালিক সে টাকা জমা দিবে। প্রভিডেন্ট ফান্ডের স্ট্রাকচারটা সম্বন্ধে খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডের স্ট্রাকচার খেয়াল রাখতে হবে। ইয়েস স্যার। জি স্যার আপনি স্যার এখানে স্যার বলছিলেন স্যার মেডিকেল মানে অ্যালাউন্স যেটা স্যার জিরো হবে স্যার এখানে, কিন্তু এখানে স্যার আমি স্যার কোনোভাবে স্যার মানে আর কি মিলাতে পারতেছেন, এর জন্য একটু স্যার প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কয় টাকা পেয়েছি দেখেন তো ওখানে? 6,000 টাকা।
6,000 টাকা জি স্যার। আর আমি মাপই পাবো তো 36,000 পর্যন্ত, তাহলে আমাকে ট্যাক্স দেওয়া লাগবে না। মানে এই জন্য স্যার এই জন্য জি মানে আমি আই এম গেটিং অনলি 6,000 আর গভর্নমেন্ট বলছে আপনি 36 পর্যন্ত পাইলেও আপনি ট্যাক্স দিতে দেওয়ার দরকার নাই। যদি আপনি জিরো এখান দেওয়ার দরকার নেই। বিয়োগফলটা যদি আপনার এখানে 38,000 টাকা হতো তাহলে বিয়োগফলের পরে আমি ট্যাক্স দিতাম। ওকে স্যার, ওকে থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। আমরা একটু আসছি এবার আরেকটা অঙ্ক দেখি একটু ক্লিয়ার করা যায় কিনা দেখেন। এটা অবশ্য আবার তুলে দিয়েছে আপনার জন্য। ওকে, এটা না আজম মানে ওই লেকচারটা এনে রাখছিলাম যাতে আমরা এখানে একবার শুরু করতে পারি। আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? দেখুন ট্রেডিং প্রফিট, নিউ স্লাইড। জি নিউ স্লাইড আপনি পাচ্ছেন না কিনা? সামনে আসছে আপনাদের, দেখেন তো। জি স্যার আসছে ট্রেডিং প্রফিট। ওকে, আমরা যে দুটো অঙ্ক একটু ছোট করে দেখলাম, এটা ছিল ব্যক্তি পর্যায়ে। এবং আবারও বলি আমাদের এই F1 এর জন্য মানে F1 এর জন্য আমাদের আসলে ব্যক্তির অঙ্ক খুব বড় আকারে আসেনি এ পর্যন্ত। যে অঙ্ক আসছে 5 মার্কের বা 8 মার্কের পর্যন্ত অঙ্ক আসছে, ঠিক আছে স্যার? আপনাকে আমরা জেনারেল কনসেপ্ট দিয়ে দিলাম এবং আশা করি আপনি যারা ডিগ্রিতে করে আসছি অথবা এর পরে যখন আপনি সম্ভবত R2-তে গিয়ে আবার পাবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার। তো আমরা ট্রেডিং প্রফিটে যাওয়া মানে আমরা এখন একটু ব্যবসার ক্ষেত্রে ঢুকে পড়ছি, ফর এন্টারপ্রাইজ। তো আমরা এখানে কি বলেছি, আমরা এখানে যে কাজটা করি সেটা হলো যে আমরা ট্রেডিং প্রফিটটা এইটা অ্যাকাউন্টিং প্রফিট এবং ট্যাক্সেবল প্রফিট এক জিনিস কিনা এটা আপনাকে আগে ভাবতে হবে। না স্যার, এর কারণ হলো when we submit to our income authority this is our trading profit, এইটা বললেই ও ভদ্রলোক কি করে একটা ক্যালকুলেশন করে। ও কিছু আছে আমরা পড়বো এটা আন্ডার সেকশন 28, 29 এরকম ধারায় গিয়ে দেখা যাবে যে কিছু খরচ, কারণ আমরা চেষ্টা করি খরচ যদি বেশি দেওয়া যায় লাভ কমে যায় কিনা। একটু বলেন তো, ইনকাম স্টেটমেন্টে যত বেশি আমি খরচ দেখাতে পারবো তত কমে যাবে। আবার যে ইনকাম আমার নেই সেটা যদি আমি শো করতে চাই অথবা বাদ দিতে চাই তার মানে হলো ট্যাক্স অথরিটি কি করে, ওটাকে রিডিজাইন করে, আপনার আমার দেওয়া প্রফিটটাকে রিডিজাইন করে, যাক সেটা অঙ্কের মধ্যে গিয়ে দেখা যাবে। ঠিক আছে স্যার, এটা মাথায় রাখবো। ওইখানে কিছু আলাদা যোগ বিয়োগ হয়, অ্যাকাউন্টিং প্রফিট এবং ট্যাক্সেবল প্রফিটটাকে আমরা একটু ম্যাচ করায় নিতে হয়। কিভাবে করাতে হয় সে অঙ্ক দুটো একটা পাবো আমরা আশা করি। তো যাই হোক, আমরা শুরু করছি যেটা আমরা ট্রেডিং প্রফিট একটা ডেফিনেশন দিয়েছি, দেখেন এখানে একটু দেখেন তো পড়ে কোথাও কোনো অ্যাম্বিগুইটি বা স্পষ্টতা আছে কিনা। Normally this profit earnings from my operation. একটা एग्जांपल দিলে ভালো হতো। আপনি একটা ব্যবসা করেন, আপনি একটা দোকান দেন, আপনি সেখান থেকে ইনকাম পাচ্ছেন না? জি। আপনি যদি ব্যাংকে টাকা রাখছেন, নরমালি আপনার ওই দোকানের 1 টাকা ব্যাংকে রাখেন, ওই ব্যাংকের ওই ইনকাম কিন্তু আপনার জন্য ট্রেডিং প্রফিট হবে না, ওটা আপনার ফিনান্সিং ইন্টারেস্ট বলে ডাকছি আমরা। একটু আগে একজন বললেন স্যার ব্যাংকে টাকা রেখে আমি ইন্টারেস্ট পাচ্ছি, ওইটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, তাই না? আমরা দেখেন একটা খাত ব্যবহার করছি, ইন্টারেস্ট অন সিকিউরিটি। তার মানে ট্রেডিং প্রফিট যখনই আমি বিজনেস অপারেশন থেকে যে প্রফিটটা হয়, ইয়েস থ্যাংক ইউ, প্রফিট ফ্রম বিজনেস, একবারে এক কথা ছোট্ট কথায় যে ট্রেডিং প্রফিট বলতে আমরা বুঝছি প্রফিট ফ্রম বিজনেস। ওকে, এবং শেষ লাইনটা কিন্তু বলা আছে দেখেন, এই যে operations of any business to generate profit. Normally আমরা ট্রেডিং প্রফিট বলতে বুঝি প্রফিট ফ্রম আওয়ার অপারেশন। ওকে স্যার, এখন আপনি একটা ডিজাইন দেখেন আমরা করেছি যে অ্যাকাউন্টিং প্রফিট থেকে হাউ উই ক্যান কম্পিউট দ্য ট্যাক্সেবল প্রফিট। আমরা একটা ছোট্ট স্ট্রাকচার রেখেছি। আমরা যে কথা বলছিলাম যে এই যে আইটেমগুলো ডিসঅ্যালাউয়েবল এক্সপেন্স, এই আইটেমগুলো আসলে আমি যদি ভুল না করি সেকশন 29-এ বলা আছে যে কোন এক্সপেন্স গুলো আপনি, যেন আপনি তো চাইবেন আপ্যায়ন ভাতা বেশি দেখাতে আপনার প্রতিষ্ঠানে, আপনি চাইবেন স্যালারি বেশি দেখাতে, চাইবেন না? আপনি চাইবেন ব্যাড ডেটটা বেশি দেখাতে, ঠিক আছে? তো এখানে যেটা করা হবে আপনাকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। অ্যাকাউন্টিং প্রফিট থেকে আমরা যে কাজটা করি, আমরা কিছু ইনকাম এক্সাম্পট ফ্রম ট্যাক্স অর ট্যাক্স আন্ডার আদার রুল, আমরা অ্যাকাউন্টিং প্রফিট বের করার পরেও কিছু আইটেম বলে দিবে যে আইটেমের পরে আমি যাকে আমি খরচ দেখাতে পারতাম তাহলে কি হতো, আমার ইনকাম আরো কমে যেত। আচ্ছা, ডিসঅ্যালাউয়েবল এক্সপেন্সটা যোগ হচ্ছে, তার মানে আমি কিছু এক্সপেন্স এখানে দেখিয়েছি যে কারণে প্রফিট কমে গেছে, সেইটা আমি এখানে যোগ করে নিব।
দুইটা কথা কিন্তু খেয়াল করেন, একটা হচ্ছে ইনকাম এক্সাম্পট ফ্রম ট্যাক্স, যে ইনকামটা আমরা এর মধ্যে নেই নাই এখনো, সেই ইনকামটাকে আমরা ইনকামটা নিয়েছি কিন্তু ওই ইনকামের পরে আমার ট্যাক্স দিতে হবে না, এটা অঙ্কে বলে দেয়া হবে, সেটা বিয়োগ যাবে। আর ডিজালাবল এক্সপেন্স গুলোকে অ্যাড করব। ডিজালাবল এক্সপেন্স কেন অ্যাড করব? আমি নর্মালি উই ওয়ান্ট টু চার্জ অ্যাজ মাচ অ্যাজ পসিবল এক্সপেন্সটাকে আমরা যত বেশি চাই তত দেখাতে চাই। এর কারণ হলো যখনই আমি এক্সপেন্স বেশি দেখাবো আমার কিন্তু প্রফিট কমে যাবে, তাই তো স্যারেরা? ওকে, তাহলে এখন অথরিটির কাছে যখনই আপনি যাচ্ছেন তখন ও করছে কি, ওই আইটেমটাকে আবার ব্যাক করায় দিবে, বলবে না স্যার আপনি এটা পরে আপনাকে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ আপনি খরচ দেখাতে পারবেন না। ডিসঅ্যালাউয়েবল এক্সপেন্স যেটা থাকবে সেটা যোগ করে নিলাম। নিচে দুটো আইটেম দেখেন, একটা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স ডেপ্রিসিয়েশন। ট্যাক্স ডেপ্রিসিয়েশন কোনটা স্যার? ওকে বলছি, হ্যাঁ, ক্যান এনিওয়ান এক্সপ্লেইন দিস অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স ডেপ্রিসিয়েশন? ইউজুয়ালি আমরা আমাদের মানে বিজনেসে যে ট্যাক্স রেটটা মেইনটেইন করে চলি আমাদের মতো করে। জি জি জি, দ্যাট ইজ আওয়ার অ্যাকাউন্টিং সেকশন, আমাদের অ্যাকাউন্টিং বডি যেটা করে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, বাট ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন। ইয়েস, ওকে, এবার বুঝিয়ে দিই যিনি প্রশ্ন করলেন। ট্যাক্সেবল ডেপ্রিসিয়েশন হচ্ছে ট্যাক্স অথরিটি যে লেভেলে পারমিট করে। এখন আপনি যদি মনে করেন আপনার একটা 1500 সিসির গাড়ি আছে, অনেকে মানে গাড়ি আছে, আমরা যারা এর মধ্যে আছি, আছে নাকি কারো কারো গাড়ি পার্সোনাল বা অফিসিয়াল গাড়ি? নিশ্চয়ই আছে। এবং আমাদের গাড়ির মেজারমেন্ট মানে হাজারে হয়, 1500, 1000 সিসি, 1800 সিসি, নাকি বলেন? আচ্ছা, এবং আপনারা জানেন যে অ্যাসেট মানেই কিন্তু ডেপ্রিসিয়েশন থাকবে তো স্যার, এই যে আমাদের নন কারেন্ট অ্যাসেট ডেফিনেটলি থাকবে। এবং আপনি কি চাইবেন ডেপ্রিসিয়েশন বেশি বেশি চার্জ করতে? জি স্যার, চাইবো স্যার। চাইবেন। এখন ইনকাম ট্যাক্স অথরিটি একটা শিডিউল দিয়েছে আমাদের, যে শিডিউলে তিনি বলেছেন যে আপনি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনলি ফর 1500 সিসি গাড়ি, সিসি কার, ওরা বলেছে এইটা পরে আপনি সর্বোচ্চ 12% ডেপ্রিসিয়েশন দেখাবেন, কিন্তু আপনি হয়তো অ্যাকাউন্টিং এ চার্জ করে ফেলেছেন 20%। এখন তাহলে কি হচ্ছে, ইনকাম ট্যাক্স অথরিটি যতটুকু পারমিট করবে সেইটাকে বলছি আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশন। That is tax depreciation that amount the income tax authority permits. Okay sir, তাহলে ট্যাক্স ডেপ্রিসিয়েশন হলো ইনকাম ট্যাক্স অথরিটি যেটা পারমিট করবে। তাহলে আমরা কি করলাম দেখুন, আমরা নিশ্চয়ই অ্যাকাউন্টিং প্রফিট যখন করব তখন অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন চার্জ করব, যেহেতু এটা এক্সপেন্স হিসেবে চার্জ করেছি, ওকে আমি প্লাস করেই কিন্তু সে নিউট্রাল হয়ে গেল, তাই তো? যে আইটেমটা আমি বিয়োগ করেছি তাকে যখনই যোগ লিখলাম এখন কিন্তু নিউট্রাল হয়ে গেল এখন সে। এবার আমি আমার ইনকাম ট্যাক্স অথরিটি ডেফিনিশনটা বাদ দিব, এই আইটেমটাকে বলবো আমরা ট্যাক্সেবল প্রফিট। ইজ ইট ক্লিয়ার নাও? স্যার একটু অ্যাকাউন্টিং প্রফিট একটু। অ্যাকাউন্টিং প্রফিট দ্যাট ইজ দ্য ডেফিনিশন চার্জড বাই আওয়ার অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন। তার মানে আপনি আপনার প্রতিষ্ঠানে হিসাব শাখা যে পরিমাণ ডেফিনিশন চার্জ করে, যেটা আপনার পলিসিতে ছিল যে আমরা গাড়ি মাত্র 20% ডেফিনিশন চার্জ করব, হতে পারে না 20% ডেফিনেশন অন ইওর মেশিনারি বা 20%। মানে অ্যাকাউন্টিং প্রফিটটা, ও অ্যাকাউন্টিং প্রফিট দ্যাট ইজ দ্য প্রফিট ক্যালকুলেটেড বাই ইওর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আপনার যে হিসাব শাখা আছে তারা যে প্রফিট বের করে দিয়েছে, ঠিক আছে স্যার? এবার খেয়াল করুন, ওকে, তো অ্যাকাউন্টিং প্রফিট বের করতে গিয়ে আমরা যে কাজটা করি, কিছু কিছু আইটেম চার্জ করি যেটা আমার অথরিটি পারমিট করে না। কোন অথরিটি? ট্যাক্স অথরিটি। জি, এই অথরিটি যেটা পারমিট করবে না এটাকে আমাকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? এবার এই অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে প্রয়োজনে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে আইটেমের নেচার অনুযায়ী। যেমন আমি দেখেন এক্সপেন্সটা যোগ করেছি, কেন? কারণ আপনি তো এক্সপেন্স বাদ দিয়ে প্রফিট বের করেছিলেন, যেহেতু ইনকাম ট্যাক্স অথরিটি অ্যালাউ করছে না, এই জন্য ওটা আপনি আবার যোগ করে নিয়ে জায়গায় ফিরছেন। ওকে স্যার, okay, the reconciliation, yes, thank you, that is from our accounting profit. At first we have to calculate our taxable profit. Yes, আমরা কিন্তু এইটার পরেই তখন ট্যাক্স দিব, আমরা কিন্তু এইটার পরে ট্যাক্স দিব না। আমরা এক্সাম্পলে গেলে মানে বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আগাই একটু। জি স্যার। আচ্ছা, ওটা পড়ুন। হ্যাঁ বলেন। বিজনেস, আমরা যে ম্যাথগুলো করতেছি এগুলো কি ইনকাম ফ্রম বিজনেস এই চ্যাপ্টারটা হবে? এইটা হ্যাঁ, আপনাদের আমি ওই চ্যাপ্টারে আছি, আমরা লেকচার 1 এ আছি, আমাদের বইয়ের মনে হয় দ্বিতীয় চ্যাপ্টার এটা বা প্রথম চ্যাপ্টার। আমি তো বইটা এই মুহূর্তে আমার সামনে নেই। স্যার দ্বিতীয় চ্যাপ্টার আমাদের বইতে। দ্বিতীয় চ্যাপ্টার, ওকে স্যার দ্বিতীয় চ্যাপ্টার। ওকে ওকে, ঠিক আছে। তো শুধু ডেফিনেশন বোঝানোর জন্য আমরা এখানে একটা অঙ্ক রেখেছি, দেখেন পড়ুন। অবশ্যই একটু মনে হয় অস্পষ্টতা আছে, পেছনে ব্যাকগ্রাউন্ড আমি পরে চেঞ্জ করার সুযোগ মনে হয়নি কোনো কারণে, সরি। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? নিশ্চয়ই, আপনাদের চোখ তো কম বয়সী চোখ, আমার চোখটা তো বয়সী ভাই।
আমি কি একসাথে একটু পড়বো আপনাদের সাথে সাথে একটু? আপনি স্যার পড়েন ওকে আপনি পড়েন স্যার। আল্লাহ, আমি আর কত পড়বো গো। In year ending 31st March 2020, Bangal Limited have made an accounting profit of টাকা 60,000. খেয়াল করুন, ওকে বলে দেওয়া হলো যে 60,000 টাকা প্রফিট আমরা করেছি, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলছে, ঠিক আছে। প্রফিট ইনক্লুডেড টাকা 4,500 অফ পলিটিক্যাল ডোনেশন হুইচ আর ডিসঅ্যালাউয়েবল। ওই যে আমরা দেখুন একটা থাক দিয়েছি, ওরা বলছে আমরা এই প্রফিটের মধ্যে আমরা একটা পলিটিক্যাল ডোনেশন আছে, পলিটিক্যাল ডোনেশন বলছে ট্যাক্স পারপাজে এটা ডিসঅ্যালাউয়েবল বলে দিয়েছে। তার মানে ট্যাক্স অথরিটি বলছে যে আপনি যে ইনকাম দেখাচ্ছেন 4,500, এইটা আপনি ইনকাম দেখাতে পারবেন না। ওই যে আমরা দেখেন শখে কিন্তু কিছু ইনকামকে সরিয়ে নিয়ে আসার একটা শখ দিয়েছি। আচ্ছা, এন্ড টাকা 4,000 অফ ইনকাম এক্সাম্পশন ফ্রম ট্যাক্সেশন প্রফিটের মধ্যে, এবং আমার একটা ইনকাম এক্সাম্পশন পাবো আরো 4,000। তার মানে হচ্ছে তারা আমাকে অ্যালাউ করলো, একটা করলো প্রফিট শো করেছি, সেটা ডিসঅ্যালাউয়েবল। আর আমরা একটা আইটেম ইনকাম এক্সাম ট্যাক্সেশনের ভিতরে বলা হচ্ছে ওইটার পরে আপনি ইনকাম ট্যাক্স দিবেন না। তার মানে এই আইটেমের মধ্যে 4,000 টাকা শো করা আছে, যার পরে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না বলে ট্যাক্স অথরিটি বলে দিচ্ছে, ঠিক আছে। তার মানে আমাকে উই হ্যাভ টু অ্যাডজাস্ট দিস টু থিংস। আচ্ছা, এরপরে আসুন, অঙ্কটা এখান থেকে আবার একটু পড়তে হবে। আচ্ছা, ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট তো আছে আপনাদের? জি স্যার। ওকে ফাইন। ডেপ্রিসিয়েশন নরমালি রিডাকশন অর অ্যালোকেশন অফ কস্ট, তাই তো স্যার? ডেপ্রিসিয়েশনটা মূলত হচ্ছে আমরা অ্যালোকেশন অফ কস্ট বলি, বা আমরা যেটা বলি হলো ফিক্সড রিডাকশন অফ প্রাইস অফ ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের যে মূল্য হ্রাস ঘটে আমরা এটাকে ডেপ্রিসিয়েশন বলি। আচ্ছা, এবার বলছে টাকা 10,000 অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হুইচ ওয়াজ অ্যাকোয়ার্ড অন 1/4/18 অ্যান্ড পারচেজ নিউ মেশিন কস্টিং 5,000 অন এত। দিস নিউ মেশিন ইজ এন্টাইটেলড টু FYA, দ্যাট ইজ ফিনান্সিয়াল ইয়ার অ্যালাউন্স। ওরা বলে দিচ্ছে যে ফার্স্ট আপনি পাবেন অফ 100% ইনস্টেড অফ দ্য ইউজুয়াল ট্যাক্স ডেপ্রিসিয়েশন। আপনাকে একটা এটা অনেক সময় থাকে যখন আমরা মেশিন কিনি, আপনাকে অনেক সময় ইনসেনটিভ দেওয়া হয়, বলা হচ্ছে যে এই মেশিনটার জন্য আপনি প্রথম বছরে 100% চার্জ করতে পারবেন। স্বাভাবিক, ইয়েস, আপনাকে কিছু ইনসেনটিভ দেওয়ার জন্য যারা ইনভেস্টমেন্টে যেতে চায় না অনেকে, তখন গভর্নমেন্ট বলছে আপনি যখন আসবেন আপনাকে আমি প্রথম বছরই ডেপ্রিসিয়েশন 100% ধরতে দিব, তাই তো? আচ্ছা, ট্যাক্স ডেপ্রিসিয়েশন। All plant and machinery is depreciated in the accounts at 10% on cost. তার মানে কি আমরা অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন হচ্ছে 10%, আর আমার ইনকাম ট্যাক্স অথরিটি মানছে কত পার্সেন্ট দেখছেন? 100%। পরে আসছি, ওকে। ট্যাক্স ডেপ্রিসিয়েশন রেটস অন প্ল্যান্ট এন্ড মেশিনারি আর 20% অন রিডিউসিং ব্যালেন্স। আর আমরা যখন প্ল্যান্ট মেশিনারি করব আমরা বলছি যে আমাদের অ্যাকাউন্টিং করে 10%, আর নরমালি আমার ইনকাম ট্যাক্স অথরিটি কি করছে 20%। রিডিউসিং ব্যালেন্স তো আমরা জানি, রিডিউসিং ব্যালেন্স আমরা জানি, এ নিয়ে গল্প হবে না, কারণ এটা আমি আর কথাই বলবো না, আমি শিখে নেবো আপনার কাছ থেকে পরে এক সময়। Bangal Limited has also a building that cost 1 lakh on 1/4/2018 and is depreciated in the accounts 4% estate line. Tax authority permits 3%. তোমরা দুইটা কেস দেখেন, এক্সেস করা হচ্ছে। মানে কি এটাকে আমাকে তাহলে কি করতে হবে? অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট করতে হবে। ওকে ফাইন। And assuming tax at 30%, what is the tax payable by Bangal Limited? তার মানে আমাকে কি করতে হবে? At first we have to redesign our profit. From accounting profit we will go for our taxable profit. Okay sir? গল্পটা এরকম কিন্তু যে আমরা কিছু তথ্য দেওয়া আছে, কিছু ঘটনাগুলো যেটা ইনকাম ট্যাক্স অথরিটি পারমিট করছে বা পারমিট করছে না, এটাকে মাথায় রেখে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করে ট্যাক্সেবল প্রফিট বের করব, দেন উই উইল ক্যালকুলেট আওয়ার ট্যাক্স পেয়েবল। ওকে স্যার? জি স্যার। খাতা কলম রাখুন পাশে, একটু দেখি বুঝাতে পারি কিনা। আপনারা একটু মিউট করেন, আপনারা মিউট করেন, সাউন্ড আসছে। একটা কথা কতবার বলা লাগে মানুষ। বুঝেছেন ভাই? মিউট করেন। আর বাচ্চা রাকিব ভাই মিউট করেন ভাই, আপনার বাচ্চার সাথে ভাই এগুলো বাচ্চাতে কাঁদবে তো, আসলে কি হ্যাঁ আপনারা শুনেন না, বাচ্চার কোলাহল পছন্দ না হলে তো মানুষ বুড়া বলবে গো। না না অবশ্যই স্যার, বাচ্চা কাচ্চা আল্লাহর রহমত এগুলো। আচ্ছা একটু দেখেন এবার, হ্যাঁ আপনারা আসুন এবার। অ্যাকাউন্টিং শেখানো দরকার। জি জি শিওর, শিখে ফেলবে ভাই, আপনাকে শেখাতে হবে না। আচ্ছা আপনি দেখছেন নাকি কোন 3 বছরের 3 বছর না 3 মাসের বাচ্চার হাতে আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, সাউন্ড একটু কম আসতেছে আপনার। হোয়াই? এতক্ষণ কি আসছিল?
এখন ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, ওকে। এবার কি আসছে স্যার? ওকে, থ্যাংক ইউ স্যার। গল্প পরে দিব, অঙ্কে যাই। স্যার এখনো শুনতে পাচ্ছি না ক্লিয়ার। হ্যালো 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 হ্যালো, am I audible? ক্ষুধা লেগেছে। No. স্যার Am I audible? এখন ঠিক আছে স্যার। ওকে স্যার এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার আসুন অঙ্কটা দেখুন আপনি, সলিউশনটা। অ্যাকাউন্টিং প্রফিট কত দিয়েছিল দেখেন, অঙ্ক তো মুখস্থ হয়ে যাওয়ার কথা এখনই আমার। 60,000 টাকা অ্যাকাউন্টিং প্রফিট 60,000 টাকা ছিল। লিখলাম। এক্সাম্পট ইনকাম, অঙ্কে বলা ছিল যে 4,000 টাকার একটা ইনকাম আপনি এখানে দেখাতে পারবেন না, যেটাকে আপনি আপনি ওই যে ডোনেশন হিসেবে পেয়েছেন, পলিটিক্যাল ডোনেশন, ওটা বিয়োগ হয়ে গেল। ঠিক আছে স্যার? 4,000 টাকা ডোনেশন তো 4,500 টাকা। পলিটিক্যাল ডোনেশন তো 4,500 টাকা। 4,500। হ্যাঁ 4,500 টাকা। আচ্ছা স্যার, এটা তো স্যার ডোনেশন আপনি করেছেন। ডোনেশন তো স্যার কস্ট ছিল। হ্যাঁ ইয়েস, আপনি টাকা দিয়েছেন। সরি করেছেন বলে দেখেন অ্যামাউন্টে মিস্টেক আছে, ওটা কারেক্ট। না ঠিক আছে, না ঠিক আছে। অ্যাড ব্যাক করবেন তো আপনি। এই দেখেন ডোনেশনটা আপনার ছিল এক্সপেন্স, খেয়াল করেছেন? তাহলে অ্যাড ব্যাক ডিজালেবল এক্সপেন্স, অ্যাড ব্যাক ডিজালেবল। আমি একটু ব্যাকে যাই স্যার, অঙ্কটা আবার দেখে আসি। একটু এখানে আসেন, এবার আসেন, দেখেন স্যার প্রফিট ইনক্লুডেড। স্যার এখানে একটা কথা বলি স্যার, এখানে বলছে প্রফিট ইনক্লুডেড এত টাকা ডোনেশন, মানে এটা তো স্যার মনে হচ্ছে পলিটিক্যাল ডোনেশন পাইছি এরকম। না শেষ না, মানে প্রফিটটা বের করতে গিয়ে প্রফিট ইনক্লুডেড ডিজালাবেল ফর, যেহেতু ডিজালাবেল বলছে, আপনি একটু খেয়াল করুন। সেটা হলো যে প্রফিট ইনক্লুডেড টাকা 4,500 অফ পলিটিক্যাল ডোনেশনস হুইচ আর ডিজালাবেল। এর মানে এটা আমি যেটা বুঝেছি সেটা হলো প্রফিট বের করতে গিয়ে এটাকে অন্তর্ভুক্ত করেছি, যেটা ইনকাম ট্যাক্স অথরিটি মানছে না। মানে 60,000 থেকে বের করে দিতে হবে। স্যার এটা একটা এক্সপেন্স। এটা এক্সপেন্স, জি এক্সপেন্স বলে ডিজালাবেল হয়ে তাহলে ব্যাক করে আসতে হবে আমাকে। 60,000 এর মধ্যে ট্যাক্স অথরিটি এটাকে ডিজালাবেল হিসেবে এক্সপেক্ট করে। ওকে থ্যাংক ইউ। আর 4,000 টাকা বলে দিয়েছি ইনকাম এক্সেন্ট ফ্রম ট্যাক্সেশন, এর মধ্যে 4,000 টাকার পরে আপনাকে ট্যাক্স দিতে হবে না। ওকে স্যার, এবার ক্লিয়ার মনে হয়? 4,500 টাকা কি 60,000 এর মধ্যে আছে? 60,000 এর মধ্যে নেই। 60,000 কে এইটা গণনা করতে গিয়ে তাকে আমি হিসাবে নিয়েছি। প্রফিট অ্যাকচুয়ালি স্যার আমরা কি স্যার এই 60,000 প্রফিট কম দেখানোর জন্য 4,500 টাকা এক্সপেন্স দেখাইছি এরকম কিছু? হ্যাঁ ইয়েস, না এইভাবে বলেন, উল্টা করে বলেন। 4,500 কে কারো সেটটা মিউট করুন প্লিজ। 4,500 খরচ চার্জ করে আমি 60,000 প্রফিট দেখিয়েছি, যে 4,500 আমাকে ইনকাম ট্যাক্স অথরিটি পারমিট করছে না। ঠিক আছে, এই জন্য আমরা অ্যাড ব্যাক করে যাব। ওকে ওকে থ্যাংক ইউ। আনোয়ার ভাই মিউট করেন। আচ্ছা তাহলে এটা আমরা এক্সাম 4,000 বিয়োগ করলাম, অ্যাড ব্যাক করে নিলাম 4,500। ডেপ্রিসিয়েশনটা একটু বাইরে গণনা করে আসতে হবে, একটু কষ্ট করে দেখুন। W1 এবং W2 আমরা করেছি, একটু বুঝাতে পারি কিনা দেখি। দেখুন একটু অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন আমাদের কিভাবে করা ছিল, আর আমরা এখন ট্যাক্স ডেপ্রিসিয়েশন বের করব। প্ল্যান্ট মেশিনারি গল্প কি ছিল দেখেন তো একটু। 100% করতে পারবো ট্যাক্স অথরিটি বলছে। কোন সময় কিনা ছিল এটা? 2018 তে। আচ্ছা একটু ব্যাকে যাও একটু স্যার, আবার দেখুন এখানে পড়ুন একটু। 2018 তে স্যার। 2018 তে। আমরা অঙ্ক করছি কোন সালে? 2020। আচ্ছা নরমাল ডেফিসিয়েশন কত পার্সেন্ট দেখুন তো? 10% অন কস্ট, 10%। হ্যাঁ এখন এইটা দেখুন আমাদের জন্য এটা একটা ফলস এন্ট্রি হয়ে গেছে, কারণ আমরা এই প্ল্যানটা কিনেছি তো 18 সালে নাকি? যখন আমি 18 সালে কিনেছিলাম তখন সরকারকে 100% ট্যাক্স ডিডাকশন আমি নিয়েছিলাম, ট্যাক্স পারপাজে ডেফিসিয়েশন নিয়েছিলাম। ঠিক আছে স্যার? স্যার 100% ফার্স্ট ইয়ারে, কিন্তু আমরা তখন চলে গেছি সেকেন্ড ইয়ার পার হয়ে, আমরা থার্ড ইয়ারে পড়ে গেছি। থার্ড ইয়ারে তো আমি ইউজুয়াল ডেফিসিয়েশন চার্জ করব। তার মানে এইটা কিন্তু আমাদের জন্য এখন মনে হয় না কোনো মানে হবে কনসিডারেবল ফ্যাক্টর হবে। অঙ্কটা চালাকি করেছে যে আমরা যখন কিনেছিলাম তখন ফার্স্ট ইয়ারের জন্য এটা 100% অ্যালাউয়েবল ছিল, কিন্তু আমরা এই অঙ্কটা কখন করছি? আচ্ছা দেখেন তো, হ্যাঁ আমরা কবে কাজ করছি? ইএনএ এর এন্ডিং। এটা কিনেছি কবে? আমার 18 সালে। হ্যাঁ, আর নিউ মেশিন কত সালে? 19 সালে। 1/4/2019-এ। মানে এই পিরিয়ডেই স্যার। হ্যাঁ এই পিরিয়ডেই 1/4/2019। আর এটা আমরা কত সালে হিসাব করছি? 31/2020। এক বছর পার হয়ে আসছি। আমার টাকাটাকে আগে দুই ভাগ করুন, একটা হচ্ছে 10,000 আর একটা হলো 5,000। দেখুন তো সেভাবে করেছি কিনা, কত হয় দেখবেন একটু।
1500 ঠিক আছে অন কস্ট বেসিস করছে। হ্যাঁ কস্ট বেসিস, কারণ আমরা তো আসলে ওই যে ডেপ্রিসিয়েশনটা টোটাল আগে আমরা অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন কিন্তু বের করছি। আমরা 100% যে মাপ পাবো সেটা কি জন্য হবে? ওই বছরের জন্য ওইটা হচ্ছে ট্যাক্সের পারপাস হবে, মাথায় রাখবেন। আচ্ছা আবারও বলি, প্রথম বছরের জন্য নট ফর অ্যাকাউন্টিং, আমরা যেটা পাবো হলো অনলি ফর ট্যাক্স পারপাস। তাহলে আমরা কিন্তু খেয়াল করবেন, আমরা কিন্তু কাজ করছি এখানে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, আগে মাথায় রাখেন দুইটা অংশ কিন্তু, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, অ্যানাদার ওয়ান হলো নিচের দিকে হলো ট্যাক্স ডেপ্রিসিয়েশন। ঠিক আছে স্যার, আমরা মানে বোঝাতে পেরেছি? অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, ট্যাক্স ডেপ্রিসিয়েশন। অ্যাকাউন্টিং নরমাল যেভাবে চিন্তা করেন, তাহলে নরমাল কি ছিল 1500 হবে আমার, কারণ হলো 10,000 প্রথম বছরে ছিল, পরে আরো 5,000 কিনেছি, মোট 10 আর 5 15,000 10%। মিলছে স্যার এটা? 1500। আচ্ছা বিল্ডিং এ চলে আসুন, বিল্ডিং এ বলা ছিল 4% করে হবে আমার, 1 লাখ টাকার 4,000। 1 লাখ টাকা 4,000, তো টোটাল মিলে আমার অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 5,500। এই অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 5,500 আমি অ্যাড ব্যাক করায় ফেললাম। ঠিক আছে, এইবার আসুন আপনি ট্যাক্স ডেপ্রিসিয়েশনে আসুন। ট্যাক্স ডেপ্রিসিয়েশন প্ল্যান্টের ক্ষেত্রে আসুন। আগে প্ল্যান্ট প্রথমটা কেনা ছিল কত টাকায়? 10,000। ডেপ্রিসিয়েশন ছিল 20%। কারণ কি আমার ব্যাকে যাবো স্যার একটু? 20% ট্যাক্স অথরিটি বলছে, দেখেন খেয়াল করছেন, ট্যাক্স ডেপ্রিসিয়েশন রেট 20% on reducing. আবারও বলি, আমরা at first we have calculated our accounting depreciation, not tax depreciation. Now we are going with our tax depreciation. মাথায় রাখবে এটা যে কোনটা কত পার্সেন্ট। হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে। তাহলে আসুন, ইনিশিয়াল কস্ট ছিল আমার 10,000, ওই প্রথম মেশিন আলাদা করে ফেলবো কারণ এই 5,000 তো পরে কিনছি, এটা সেপারেটলি করছি। 10,000 এর প্রথম বছর হলো 2,000, আমি 2,000 বাদ দিয়ে কত থাকে? 8,000। WDV এটা মানে কি স্যার? রিটেন ডাউন ভ্যালু। আবার রিডিউসিং ব্যালেন্স মেথড বলছি আমরা, ফলে প্রথম বছর বাদ দিলাম, রিডিউসিং ব্যালেন্স হলো 8,000, তাহলে পরের বছরে এই 8,000 এর কত হবে? 20% হবে। ঠিক আছে, 1600। ওকে স্যার, এবার আসেন নতুন পারচেজ কত করেছিলাম? 5,000। ওরা কত পার্সেন্ট নিতে বলছে? 100%? জি স্যার, 100% নিতে বলছে না, যেহেতু ওটা তো আমার জন্য ওইটাই প্রথম বছর। আমি 19 সালের 1 এপ্রিল যেটা কিনেছি, আমি তো পরের বছর মার্চ শেষে হিসাব ক্লোজ করছি, তাহলে ওটা তো 1 বছরই হলো না স্যার? 1 বছর হচ্ছে কেবল, তাহলে আমরা 1 বছর মানে তো প্রথম বছর। এইখানে আমরা স্যার পারচেজ কেন দিচ্ছি ডেপ্রিসিয়েশন না দিয়ে? জি 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 বলেন, সরি। হ্যাঁ স্যার, একটু আবার বলুন, আমি বুঝতে পারিনি আপনার কথাটা স্যার। স্যার এইখানে পারচেজ হচ্ছে যে আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশনে দিচ্ছি কেন? আমরা তো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব না? হ্যাঁ এটা করছি তো পুরো 100% তো, তাহলে আমিও একটু ভুল, নিউ পারচেজ মানে ফিগারটা আমি আসলে যেটা বলতে চাচ্ছি, দেখেন এইটার আন্ডারে কাজ করছি আমরা। ট্যাক্স ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট একটা আইটেমের ইনিশিয়াল দিয়ে করলাম, আর একটা নিউ পারচেজ। তো নিউ পারচেজ কত ছিল? 5,000 স্যার। 100% 5,000। তাহলে 5,000 এর 100 করলে কত আসবে? 5,000। তাহলে 5,000ই আসবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। শিওর স্যার, শিওর শিওর শিওর। স্যার আমরা যদি ফার্স্ট ইয়ারে এই 100% ডেপ্রিসিয়েশন দেখাই দেই, তাহলে তারপরে তো আর আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের কি কোনো প্রয়োজন আছে, যেহেতু ফুল কস্টটাই দেখানো হয়ে গেছে? এখন এটা কিন্তু এটা তো আমাদের ফার্স্ট ডেপ্রিসিয়েশন তো, এটা তো ট্যাক্স ডেপ্রিসিয়েশন স্যার। আমি একটু অ্যানসার করি স্যার, আবারও বলি, উনি যে প্রথম যে ম্যাম প্রশ্ন করলেন, মানে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন আর ট্যাক্স ডেপ্রিসিয়েশনের মানে বেসিক্যালি পার্থক্যটা কোথায়? বেসিক্যালি পার্থক্য হলো রেট। আপনি অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনে যে রেট গুলো করছেন, আমার ট্যাক্স ওয়ালারা ওই রেটটা মানছে না। দেখেন আমি এখানে 10 দেখাচ্ছি না, ওরা বলছে না আপনি 20 দেখান, আমি সে 20 দেখাচ্ছি, বুঝছেন না স্যার? আবার নিউ পারচেজ ওরা তো বলেই দিছিল প্রথম বছরে 100%। তো ম্যামের উদ্দেশ্যে বলছি, যখন ট্যাক্স ডেপ্রিসিয়েশন 100 প্রথম বছর হয়ে যাবে, পরে ওইটার পরে ট্যাক্স হিসাব করতে মানে ডেপ্রিসিয়েশন হিসাব করতে আমরা পারবো না, এটা ঠিক আছে। কিন্তু এই 5,000 কি আমার সরি প্রথম মেশিনটার ক্ষেত্রে তো মানে প্রথম বছরই তো পুরোটা চার্জ হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে এক মিনিট, এটা নিউ পারচেজ। এক মিনিট, আমার অঙ্কে কিন্তু যে কন্ডিশন প্রথম পারচেজের কোনো কথা বলা নেই, সরি স্যার, আমরা শুধু নিউ পারচেজে বলা ছিল। আমরা ওই সময় থেকে ইনসেন্টিভটা পেয়েছি। ওকে স্যার, তাহলে 5,000 কেন হলো? আমি কিন্তু পরে যিনি বললেন প্রশ্ন, 5,000 এর 100 করলেই 5,000 হয়, আমরা এই জন্য 5,000 লিখেছি। আর বিল্ডিং বরাবর 1 লাখে 3%, যেহেতু স্টেট লাইন আছে, তাহলে 3,000 মোট মিলে দেখেন তো 9,600। ওকে
তাহলে এটা আমরা এখন লিখে নিলাম লেস ট্যাক্স ডেপ্রিসিয়েশন, ফাইনালি ট্যাক্সেবল প্রফিট আসবে 56,400, ট্যাক্স রেট যেহেতু 30%, এই ফিগারে 30%। এবং আশা করি স্লাইডে যখন পেয়ে যাবেন আপনারা এই অঙ্কটা আশা করি বুঝে ফেলবেন। যদি না বুঝে ফেলেন আমরা পরের দিন আবার এখান থেকে শুরু করব, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো নরমালি মেবি উই হ্যাভ কমপ্লিট আওয়ার শিডিউল টাইম নাও অলমোস্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই শেষ করছি সাদ্দাম ভাই। স্যার তো আমরা আসলে মাগরিবে কিন্তু একটু ইন্টারাপ্ট হই, তো 2-1 মিনিট বেশি নিলে একটু কিছু মনে করে না স্যার, আমরা ছেড়ে দিচ্ছি এখন। না স্যার আসলে পরের ক্লাস আছে তো। না 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 শিওর, এক্ষুনি আমরা একদম 11th আওয়ারে চলে আসছি। ডিয়ার পার্টিসিপেন্ট, থ্যাংক ইউ অল ফর কাইন্ড কোঅপারেশন। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। সেটার জন্য স্যার ওকে থ্যাংক ইউ, সব দিয়ে দিব স্যার, কালকে পেয়ে যাবেন। আমরা তো প্রথমটার জন্য মেল করেছিলাম, এটার জন্য কি আবার মেল না করতে না হবে? আর মেল লাগবে না, সবাই ওই মেল, আমি মেল অ্যাড্রেসটাকে কপি করে রেখেছি, সবাই পেয়ে যাবেন। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার। যদি আমরা একটু ওকে স্যার, তাহলে বেটার